তাহলে আমরা শুরু করি। সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা শুরু করতেছি ইনকাম ট্যাক্স এবং ই রিটার্ন এক্সপার্ট ব্যাচ 103 এর প্রথম ক্লাস, আজকে ফার্স্ট ডে। তা আমাদের প্ল্যানিং অনুযায়ী প্রতিটা দিনের জন্য আমরা একটি প্ল্যানিং করেছিলাম যে প্রথম দিনে আমরা কি শিখব। তাহলে আজকে আমরা প্রথমে জেনে নিই যে আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো কি এবং আমাদের কেস স্টাডি বা প্র্যাকটিস গুলো কি আছে। আজকে আমরা যে বিষয়গুলো শিখব, এটা হচ্ছে ইনকাম ট্যাক্সের একটি প্রাথমিক যে বিষয়গুলো আছে, যেটা কমনলি, যেটা না জানলে আসলে ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করার সুযোগ নাই। একদম কমন কিছু বিষয় আছে ইনকাম ট্যাক্সে, যেমন ইনকাম ট্যাক্স কি, তারপর ইনকাম ট্যাক্স 1/2023 একটা পরিচয়, এরপরে করদাতা কি, আবাসিক মর্যাদা কি, এই বিষয়গুলো যেগুলো কমন। কে রিটার্ন দাখিল করবে, কার জন্য বাধ্যতামূলক, রিটার্ন দাখিলের পদ্ধতি, আর রিটার্ন দাখিলের সময়, এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। আমি টু দা পয়েন্টে প্রতিটি বিষয়ে 2-3 মিনিট করে আপনাদের মোটামুটি সামারি আকারে করে দিব। আর আমরা বেশি গুরুত্ব দিব হচ্ছে আমরা প্র্যাকটিক্যালে, কারণ আমি চাচ্ছি যে আপনারা কেস স্টাডি ভিত্তিক প্র্যাকটিসের মাধ্যমে শিখেন। তাহলে যে বিষয়টা হবে, এই শেখাটা আপনার স্থায়ী হবে। সে কারণে আমরা প্র্যাকটিসে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। এর পাশাপাশি প্রথম দিন হিসাবে আমরা ব্যক্তি রিটার্নের যে ফর্মগুলো আছে, সেই ফর্মগুলোর একটি পরিচিতি দেখব, শুধুমাত্র ব্যক্তি রিটার্নের। এবং এই রিটার্নে কোন, যে রিটার্নটি আমাদের ইউজ করা হয়েছে IT11 গ, এটার একটি পরিচয় আমরা দেখব। যেহেতু এই রিটার্ন নিয়ে আমরা ফার্দার ক্লাসগুলোতে কাজ করব, সেজন্য এর একটি পরিচয় দেখব। তাহলে এটা হচ্ছে আজকে আলোচনা বিষয়। আর প্রথমত গত ক্লাসের লাস্ট অংশে আমরা যে বিষয়টি বলেছিলাম আপনাদেরকে, যে আপনাদের যে যে বিষয়গুলো জানতে হবে ইনকাম ট্যাক্স শেখার জন্য বা আপনাকে ডকুমেন্ট সংরক্ষণ করতে হবে, এটাকে আমরা বলেছি যে ফার্স্ট ওয়ান, আমাদের 1 নম্বর যে বিষয়টা আছে, এটা হচ্ছে ইনকাম ট্যাক্স 1/2023। এই আইনটা এই আইনটা আমাদের পড়তে হবে, কারণ এখন আমাদের শুধুমাত্র এই আইনটাই বিদ্যমান আছে। এর আগে তো আমাদের অনেক আইন ছিল, যেমন 1984 সালের একটা অর্ডিনেন্স ছিল, সবগুলো কিন্তু বাতিল। এই আইনের আমাদের 345টা সেকশন আছে, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আইনে জানেন দুটো বিষয় থাকে, একটা সেকশন বা ধারা, আর একটা হচ্ছে তফসিল, শিডিউল, এবং 8টি তফসিল আছে। তফসিল মানে হচ্ছে তালিকা, যেখানে অনেকগুলো বিষয় থাকে। এটা একটা তালিকার মাধ্যমে দেওয়া হয়। এরকম 8টি তালিকা বা 8টি তফসিল এই আইনে সংযোজন করা আছে। এটাও আইনের একটি পার্ট, আইনের একটি অংশ। কখন তফসিলের প্রয়োজন হয় ভালো করে বুঝবেন। ধরেন অব্যাহতি আয়ের কথা বলা হলো, এখন অব্যাহতি আয় তো অনেকগুলো, একটা আয় অব্যাহতি না। তাই এই যে অব্যাহতি সকল আয় একটি তালিকায় নিয়ে আসা হলো, এই তালিকা হচ্ছে ষষ্ঠ তফসিল। তাহলে এখানে অনেকগুলো বিষয় থাকে এই তালিকাগুলোতে। যেমন ভ্যাট আইনে আমাদের এরকম 3টি তফসিল আছে। তাহলে আমাদের প্রথমত এই আইনটা আমরা সকলে সংগ্রহ করব। এটা এনবিআর ওয়েবসাইটে আছে, আজকে আমি দেখাই দিব আপনি কোন জায়গা থেকে ডাউনলোড গুলো করবেন। এরপরে আমাদের ইনকাম ট্যাক্স রুলস যতগুলো, যেমন আপনি হিসাব সংরক্ষণ করবেন, আইনে বলা আছে এই বিষয়টা কিভাবে করবেন, এই ডিটেলসটা হচ্ছে আমরা রুলসে পেয়ে যাই। রুলস মানে হচ্ছে আইনের একটি ব্যাখ্যা। যদি এক কথায় বলি, আইনের একটি ব্যাখ্যা। আইনে যে মূল তত্ত্বগুলো থাকে, এটার একটি ইলিস্ট্রেশন বা ব্যাখ্যা থাকে হচ্ছে রুলসে। তা আমাদের এখানে 1984 সালের যে রুলস, এটা এখনো বিদ্যমান আছে। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা আমরা ডাউনলোড করে নিব এবং সেখান থেকে আমরা কিছু কিছু বিষয় নিয়ে আসবো, যেগুলো এখনো আমাদের জন্য প্রয়োজন। সমস্ত রুলস আমাদের পড়তে হবে না, বাট আপনার কাছে সংগ্রহে থাকতে হবে। এরপরে ফিনান্স অ্যাক্ট, আমরা জানি যে প্রতি বছর অর্থ আইনের মাধ্যমে আমাদের এই ইনকাম ট্যাক্স, ভ্যাট এগুলো পরিবর্তন হয়। আগামী অর্থ বছর হচ্ছে 25, জুলাইয়ের পরে আমরা অর্থায়ন 25টাকে ফলো করব। এর আগ পর্যন্ত বর্তমানে আমরা যেটা আছি, এটা অর্থায়ন 2024টাকে আমরা ফলো করব। ঠিক আছে? তাহলে এই যে আমাদের অর্থ আইনটা, এটাও কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা আমাদের লাগবে। তাহলে এটা ফিনান্স একটা আমরা ডাউনলোড করে নিব প্রতি বছর। এরপরে হচ্ছে এসআরও। এসআরও মানে হচ্ছে স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডার, যেটা হচ্ছে এনবিআর কে পাওয়ার করা হয়েছে
পাওয়ার দেওয়া হয়েছে আইনে যে আপনি সময়ে সময় এসআরও জারি করতে পারবেন। এসআরওর মাধ্যমে আপনি কোনো আইনের পরিবর্তন করতে পারবেন, কোনো নতুন বিষয় সংযোজন করতে পারবেন, বিয়োজন করতে পারবেন। এটা আপনার পাওয়ার। সেই ক্ষমতা বলে এনবিআর কিন্তু সময়ের প্রয়োজনে এসআরও গুলো জারি করে। যেমন আমাদের 23 সালে আইন হওয়ার পরে এই 2023 থেকে 24 পর্যন্ত 62টা এসআরও জারি হয়েছে। ঠিক আছে। আর আজকেও নতুন ইনকাম ট্যাক্সের একটা এসআরও জারি হয়েছে, আজকে সহ 2025 সালে হচ্ছে 5টা। এই টোটাল 67 এসআরও জারি হয়েছে। তাহলে আমরা এই কথা বলতে পারি এই আইন হয়ে যাওয়ার পরে 67 বার এই আইনকে পরিবর্তন করা হয়েছে। এই সকল পরিবর্তনগুলো করা হয়েছে কিসের মাধ্যমে? এসআরওর মাধ্যমে, এসআরও জারি করে। আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এসআরওর পাশাপাশি আমাদের কিছু সাধারণ আদেশ আছে, যে যাকে বলা হয় জিও, জেনারেল অর্ডার। কিছু আছে আমাদের স্পেশাল অর্ডার, তা এগুলো আমরা দেখব এনবিআর ওয়েবসাইটে। আমাদের যেমন একটা জেনারেল অর্ডার আছে, আবার 2025-এ এসে একটা, 24-এ একটা এসও আছে, স্পেশাল অর্ডার। যেমন 25-এ একটা স্পেশাল অর্ডার আছে যে কোন কোন ব্যক্তি ই রিটার্ন দাখিল করতে বাধ্য, এরকম একটা লিস্ট, মানে ওই স্পেসিফিক পার্সন, এই জন্য এটাকে বলা হচ্ছে এসও। এরকম দেখবো। তো এরকম বিষয়গুলো আছে, তো এই চারটি বিষয় সবাইকে সংরক্ষণ করতে হবে, এটা ম্যান্ডেটরি সকলের জন্য। আর বাকি যে বিষয়গুলো আছে যেমন কেস ল, এটা যারা কোর্ট প্র্যাকটিস করবেন তাদের জন্য, এটা আপনি বিডিটি বা বাংলাদেশ ট্যাক্স ডিসিশনস এই সংকলনে পেয়ে যাবেন, অথবা কর আদালতে পেয়ে যাবেন। এরপরে আমাদের একটা এগ্রিমেন্ট আছে, ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্টস, ডিটিএএ। এই এগ্রিমেন্ট আছে হচ্ছে বর্তমানে 40টি রাষ্ট্রের সাথে আমাদের একটি এগ্রিমেন্টস। এই এগ্রিমেন্টস এর অর্থ হচ্ছে যে ওই দেশে যদি ট্যাক্স দিয়ে থাকে একটা ইনকামের উপরে, যাতে করে পরবর্তীতে আমাদের দেশে ওই ইনকামের উপরে আবার ট্যাক্স আরোপিত না হয়, এটাকে অ্যাভয়েড করার জন্য এগ্রিমেন্টস দেওয়া হয়েছে। তা এরকম 40টি রাষ্ট্রের সাথে বর্তমানে আছে, এটা এনবিআর এর ওয়েবসাইটে দেওয়া আছে। তাহলে এইগুলো আমরা এনবিআর এর ওয়েবসাইটে পেয়ে যাব, এগুলো আমাদের বই কেনার প্রয়োজন নাই, এটা বইতেও পাওয়া যায় বা এটা এনবিআর ওয়েবসাইটে আমাদের আছে। এরপর পাবলিকেশন আছে বিভিন্ন এনবিআর, যেমন এনবিআর পরিপত্র পাবলিশ করে, এনবিআর নির্দেশিকা পাবলিশ করে, এগুলো আমাদের প্রয়োজন। তো এই ডকুমেন্ট গুলো গত ক্লাসে আমরা বলেছিলাম আমরা সংগ্রহ করব। অনেকে হয়তো বা আমরা এটা করতে পারি নাই, তাহলে আমি আজকে দেখাই দিচ্ছি যে আপনি এনবিআর এর ওয়েবসাইটে গেলে এটা খুব সহজেই আপনি এটাকে সংগ্রহ করতে পারবেন। আমি 3টা ওয়েবসাইটের কথা বলেছিলাম গত ক্লাসে, আপনাদের মনে থাকার কথা। একদম আমাদের যে ক্লাস পরিকল্পনা, যেমন আজকে যে বিষয়গুলো পড়বো এই একদম ক্লাস পরিকল্পনাকে আমি ফলো করে প্রতিদিন এই টপিক গুলো সাজিয়েছি। আমাদের এই অ্যাজ পার শিডিউল অনুযায়ী আমাদের ক্লাসটা হবে। এবং আমাদের এখানে 1 নম্বর ওয়েবসাইট ছিল হচ্ছে, আমি বলেছিলাম 3টে ওয়েবসাইট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনার লাগবেই। তার মধ্যে সর্বপ্রথম এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে ওয়েবসাইটটা আপনার লাগবেই, এটি হচ্ছে এনবিআর। এই ওয়েবসাইটে যখন আপনি যাবেন, এখানে অনেকগুলো অপশন আছে, আপনাকে সব জায়গায় যেতে হবে না। আপনি, আমি একটু বড় করে দেখাই স্ক্রিনটাকে, দেখা যাচ্ছে তো সবাই? এনবিআর ওয়েবসাইট দেখা যাচ্ছে এখন? একটু রিপ্লে দিবেন, কোনো সমস্যা হলে সাথে সাথে রিপ্লে দিবেন। তাহলে আমরা যে জিনিসগুলো বুঝলাম, বললাম এতক্ষণ যে এই জিনিসগুলো আপনাদের প্রয়োজন, কোথায় পাবেন, এটা সোর্সটা কোথায়? আমি এই একটা ওয়েবসাইটে সবকিছু আমরা একসাথে পাবো, এটা আমরা দেখাই দিচ্ছি। কোন জায়গায় পাবেন? এনবিআর ওয়েবসাইটে অনেক কিছু আছে। যেমন আপনি যদি এনবিআর ওয়েবসাইটের শেষের দিকে চলে যান, দেখেন একদমই শেষে, কিছু করবেন না, জাস্ট শেষের দিকে যাবেন, এখানে দেখেন ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্টস, অর্থাৎ ওই 40টা রাষ্ট্রের সাথে যে কন্ট্রাক্ট, এটি এখানে আছে। তা এখান থেকে আপনি এই 40টা রাষ্ট্রের তথ্য পেয়ে যাবেন। এই দেখেন, এখানে আপনি এই 40টা রাষ্ট্রের তথ্য পেয়ে যাবেন। এখানে দেখেন 40 রাষ্ট্র, বাংলাদেশ আহ সে সাথে যে সকল কন্ট্রাক্ট আছে, এই যে বাহরাইন, লাস্ট হচ্ছে বাহরাইন। এরকম ভাবে এই 40টা রাষ্ট্রের তথ্য আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তাহলে দত্ত করারও পরিহার করার জন্য ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এর যে 40টা চুক্তি আছে আমাদের,
সেই 40টা চুক্তি এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, আপনার বই না কিনলেও হবে। ঠিক আছে, তাহলে এটা আপনি ফার্স্ট অন এটা এই কাজটা করবেন। আর এটা আপনাদের হচ্ছে প্রধান দায়িত্ব। এই জিনিসগুলো যদি আপনি সংকলন করতে না পারেন, তাহলে কিন্তু আমাদের পড়াটা খুব ইফেক্টিভ হবে না। আমি চাচ্ছি যে একদম আপনাদেরকে সবকিছু দেখাই দিতে, ইফেক্টিভ ওয়েতে একটা, যাতে আমাদের ক্লাসটা খুবই ইফেক্টিভ হয়। তাহলে এখানে আমাদের বাংলাদেশ ফার্স্ট ভিয়েতনাম এই চুক্তি, এখন আপনি বলেন তো এই চুক্তিগুলোতে কি আছে? একটা বাক্যে এই 40টা চুক্তি আপনার পড়া লাগবে না, আমি সবগুলো পড়েছি। এখানে মূল বক্তব্য হচ্ছে ওই রাষ্ট্রে যদি তিনি ট্যাক্স দেন, ওই ইনকামের উপরে বাংলাদেশে ট্যাক্স নাই। একটা সারমর্ম, এই একটা কথা মনে রাখলে এই টোটাল 40টা চুক্তি আপনার পড়া শেষ। মূল পয়েন্ট এটা। এবার বাকিটা আপনারা দেখে নিলেন। তাহলে এটা আপনি ডাউনলোড করে ফেলে নেবেন, 1 নম্বর। তাহলে এটা সরাসরি আপনি এনবিআর এর ওয়েবসাইটে পেয়ে যাচ্ছেন। কোথায় পাচ্ছেন? একদম শুরু থেকে লাস্টের দিকে এসে। ঠিক আছে, একদমই লাস্টের দিকে এসে আপনি এটা পেয়ে যাবেন, লাস্টের দিকে খুঁজবেন, প্রথম ফ্রন্ট পেজে। এরপরে আমরা এই ট্যাক্স টাইপে যাব। এই ট্যাক্স টাইপে দেখবেন ইনকাম ট্যাক্স। আমি যে বিষয়গুলো বললাম যে আমাদের প্রয়োজন, যেমন ইনকাম ট্যাক্সের পরিপত্র প্রয়োজন, আমি প্রথমটাই এই পরিপত্রটা এখান থেকে ডাউনলোড করব, এই যে পরিপত্র 2024-25। ঠিক আছে, তার 1 নম্বর পরিপত্রটা আমি এখান থেকে ডাউনলোড করে নিব। তাহলে আমাদের জন্য সুবিধা হবে, এখানে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড অপশন আসে। এই যে পরিপত্রটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিলেন, কারণ পরিপত্রে আমরা অনেকগুলো ব্যাখ্যা বা অনেক ইস্যুস গুলো পাবো যেগুলো আমাদের জন্য খুবই প্রয়োজন। তাহলে এখানে আমাদের পরিপত্রটা হয়ে যাচ্ছে। আমরা কি দেখতে পাচ্ছি সঠিকভাবে? ওই 40টা রাষ্ট্রের সাথে যে চুক্তি, এটা নিয়ে কথা হচ্ছে, 40টা রাষ্ট্রের সাথে মূল চুক্তিটা হচ্ছে এরকম। ধরেন এই আমরা বাহরাইনের সাথে যে চুক্তি দেখলাম, যে বাহরাইনে যদি একজন ব্যক্তি ইনকাম করে এবং সেখানে যদি ট্যাক্স দেয় এবং সে যদি বাংলাদেশের নাগরিক হয়, ওই ইনকামের উপর বাংলাদেশে আবার ট্যাক্স আরোপিত হবে না। ঠিক আছে, অর্থাৎ আমি যদি বাহরাইনে বিজনেস করি এবং সেই বিজনেসে যদি আমি ট্যাক্স দিয়ে থাকি, এই এই ইনকামটা যদি বাংলাদেশে নিয়ে আসি, তখন আমার ট্যাক্স নাই। এই 25টা চুক্তির মেইন সারমর্ম কথাটা হলো এটা। মেইন সারমর্মটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে, ওকে। একটা জিনিস আমাদের এরপরে দেখবেন, ইনকাম ট্যাক্স অ্যাক্ট। তাহলে এখানে ইনকাম ট্যাক্সের আইনটা আছে, দেখেন, এই যে 2023, এই আইনটা এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, এই ইনকাম ট্যাক্স অ্যাক্টের উপরে আপনি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে, দেখেন খুব সুন্দরভাবে। তাহলে এই যে আমাদের 2023 সালের 22শে জুন যে আইনটি করা হয়েছিল, এই আইনটা আপনার ডাউনলোড করতে হবে। এখানে দেখবেন 345টা সেকশন আছে, এবং সেকশন 2-তে আমাদের 93 ডেফিনেশন আছে। আমাদের এই জিনিসটা, এই ডকুমেন্টটা আমাদের লাগবেই। ঠিক আছে, তাহলে আমরা দ্বিতীয় কাজ হচ্ছে এটা ডাউনলোড করে ফেলবো। ওকে, আপনারা লেকচার চলাকালীন আনমিউট করতে পারবেন না, আমি যখন প্রয়োজন হবে আপনাদেরকে কথা বলার সুযোগ দেব। এরপরে দেখেন আমাদের যতগুলো ফর্মস এর কথা বলবো, আমরা বিভিন্ন রুলস, আমরা 1984 যে রুলসটা বলছি, এখান থেকে আপনি ইনকাম ট্যাক্স ম্যানুয়াল পার্ট 2, এটা মানে হচ্ছে রুলস। ইনকাম ট্যাক্স ম্যানুয়াল পার্ট 2 মানে হচ্ছে রুলস। হ্যাঁ, আপনারা প্রতিটি ক্লাসের রেকর্ডিং পেয়ে যাবেন, সমস্ত ক্লাসের আপনাদের রেকর্ডিং থাকবে। এটা দেখে দেখে আমি কিভাবে গিয়েছি ডাউনলোড করি সবগুলো আপনাদেরকে দিব, এটা আপনাদের কাজে লাগবে। কারণ আপনি যদি ইনকাম ট্যাক্স এর এক্সপার্ট হতে চান, ইনকাম ট্যাক্স নিয়ে কাজ করতে চান, এই জিনিসগুলো আপনি জানতে হবে, আপনার সোর্স গুলো কোথায়, কোথায় আপনি পাবেন, কোথায় কোন ডকুমেন্টটা আছে। তাহলে আপনি যে কোনো সমস্যার আপনি 5 মিনিটস এর সমাধান দিতে পারবেন, উইদিন 5 মিনিটস আমি দেখাই দিচ্ছি। সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হওয়ার কথা না। তাহলে এই যে এই ম্যানুয়াল পার্ট 2, এই পার্ট 2 মনে হচ্ছে অর্ডিনেন্স। দেখছেন, এই ইনকাম ট্যাক্স রুলস 1984। তাহলে এই যে ম্যানুয়াল পার্ট 2 যেটা আছে, নামটা ওখানে আপনি নাও বুঝতে পারেন, তা ওইটাই হচ্ছে ইনকাম ট্যাক্স রুলস। এই দেখেন, এই যে ইনকাম ট্যাক্স রুলস 1984, তাহলে আমাদের এটা প্রয়োজন। ওকে, তাহলে আমরা আইন পেয়ে গেলাম, রুলস পেয়ে গেলাম। এরপরে দেখেন আমাদের ইনকাম ট্যাক্সের মোস্ট ইম্পর্টেন্ট, যেমন আজকে আমরা ফর্ম নিয়ে কথা বলবো, অনেকগুলো ফর্ম আছে। ব্যক্তির ক্ষেত্রে আমাদের ফর্ম আছে,
IT11 গ 2023, 23-এর যে ফর্মগুলো আছে এগুলো সব পেয়ে যাবেন। আবার পার্টনারশিপ ফার্মের একটা ফর্ম আছে, কোম্পানির একটা ফর্ম আছে। মূলত আমাদের এই তিনটি ফর্ম সব থেকে বেশি ব্যবহৃত হয়। এর পাশাপাশি উইথ হোল্ডিং একটা ফর্ম আছে, এটাও ব্যবহৃত হয়। এছাড়া দেখবেন ইনকাম ট্যাক্সের বিভিন্ন নোটিশ আছে, যেটাকে বলা হয় IT90 আছে, IT86, IT124, এই নোটিশগুলো বেশি আসতেছে। এগুলো আপনি দেখবেন, এই নোটিশগুলো কি, যেমন 280 ধারায় নোটিশ, এটা হচ্ছে IT124। এই ফর্মগুলো দেওয়া আছে, এই নোটিশ আসলে কিভাবে জবাব দিবেন সেগুলো আমরা কিন্তু শিখবো। এখন অনেকেরই নোটিশ আসতেছে। তাহলে খেয়াল করেন, তাহলে এখান থেকে আমরা সকল ফর্মগুলো নিব, এই যে সকল ফর্ম। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট এসআর। আমরা বললাম যে এই আইনটা হওয়ার পরে প্রায় 67টা, প্রায় না, এক্স্যাক্টলি 67 এসআরও হয়েছে। 24 সালে হচ্ছে আমাদের কতটা এসআরও বললাম, 62টা, 62। আর এখানে আমাদের এই 4 নম্বর পর্যন্ত এসআরও আপলোড হয়েছে। আজকে একটা এসআরও জারি হয়েছে। কিছু রেয়াতের ক্ষেত্রে কিছু চেঞ্জেস এসেছে। কিছু জায়গায় ইনভেস্টমেন্ট করলে আমরা রেয়াত পাবো, ওটা হয়তো বা আগামী কাল এখানে আপলোড হয়ে যাবে। এখানে দেখেন 25 সালের 3 নম্বর এসআরওটা কিভাবে পড়বে এটা আগে একটু বুঝাই দিই। যেমন এসআরও নং 71 আইন, আয়কর 3 2025, তাহলে আমাদের মূল এসআরও হচ্ছে, যেহেতু আমরা আয়কর নিয়ে কথা বলছি, 3 নম্বর এসআরও 2025। তাহলে যদি আমরা বলি যে আয়করের 3 নম্বর এসআরওটা 25 সালে একটা বের করেন, তার মানে এই এসআরও কথা বলছি। এরপরে এটা 4 নম্বর লাস্ট, 2025-এ 5টা এসআরও হয়েছে, 4টা এখানে আপলোড আছে, এটা 2 নম্বর, এটা 1 নম্বর। তাহলে দেখেন আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন যে এই 4টে এসআরও 2025 সালের। এর আগে দেখেন এই 56, 55, এই যে দেখেন এই যে 62, ঠিক আছে, আয়কর 62, 62টা। এই 62টা এসআরও আমাদের হচ্ছে এই 100, এটা সালটা ভুল লেগেছে, এটা হবে 2024। 61, 2024, 62 ও 24, এই টোটাল 62 এসআরও আসছে আমাদের 2024 সালে। 24 সালে যে আমাদের এই 62টা এসআরও আসছে, সবগুলো আমাদের জানতে হবে কোন জায়গায় কোন পরিবর্তনগুলো এসেছে। তা আমরা এটা পড়ানোর সময় সবগুলো বলে দেবো যে কোন জায়গায় কোন পরিবর্তনগুলো এসেছে। কারণ এই টোটাল এসআরও গুলো আমার নলেজে আছে, সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে। আমি কষ্ট করে এগুলোকে কালেক্ট করছি, পড়াশোনা করছি, যাতে করে আপনাদের জন্য সহজ হয়ে যায়। হয়তো বা এতগুলো এছাড়াও আপনার পড়তে অসুবিধা হতে পারে, বাট যে জিনিসগুলো আমি বলে দেবো যে কোন কোন ক্ষেত্রে গুলো আইনের পরিবর্তন আসছে যখন আমরা এটা আলোচনা করব। এরকম ভাবে আমাদের এসআরও গুলো আসে। এছাড়াও সাথে সাথে আমাদের কিছু, বললাম না, জিও বা এসও আছে, এগুলো খুবই কম। এগুলো ভ্যাটে একটু বেশি হয়, ইনকাম ট্যাক্সের জিও এসও এগুলো খুবই কম হয়। মাত্র দেখেন 4-5টা এখানে আছে, 4টা আছে। তো 2000 আহ এই 24-25-এ একটা আসছে মাত্র স্পেশাল অর্ডার, এটা এসও স্পেশাল অর্ডার আসছে। এই স্পেশাল অর্ডারটা কি, যে এই কোন ব্যক্তিরা, এই 4জন ব্যক্তি তারা অনলাইনে ই রিটার্নের মাধ্যমে রিটার্ন দিতে বাধ্য থাকবে, ঠিক আছে। এই একটা এসআরও আসছে, মানে এসও আসছে। তাহলে আমরা মোটামুটি এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছি যে এই একটি মাত্র এসও আসছে, তাহলে আমাদের এই জিনিসগুলো লাগতেছে। আবারও দেখাই, আমরা যদি লাস্ট ফিনিশিং এ যাই, ইনকাম ট্যাক্স টাইপ, এখানে যা যা প্রয়োজন পরিপত্র সবকিছু এখানে আছে। তার মানে এখান থেকে আপনি এই ডকুমেন্ট গুলো আজই ডাউনলোড করবেন, ডাউনলোড করে একটা ফোল্ডার করে ফেলবেন, যেটা আপনার সকল প্রবলেম সলভিং এর জন্য, শেখার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আশা করি যে আমরা বিষয়টা ক্লিয়ার হয়েছি। আমরা যেখানে ছিলাম, তাহলে আমাদের এই যে সোর্স অফ ট্যাক্স ল, এটা ছিলাম, তাহলে আমরা এই জিনিসগুলো কোথায় পাবো এটা আমাদের আলোচনা হয়ে গেল। আর আজকে বেসিক্যালি আমরা এই যে আলোচ্য বিষয়গুলো সিলেক্ট করেছি, এটা হচ্ছে আমাদের ট্যাক্স মাস্টার বইয়ের 1 নম্বর এবং 3য় অধ্যায়ে আছে। 1 নং অধ্যায়ে হচ্ছে আমাদের বেসিক আলোচনাগুলো আছে, আর 3 নম্বর অধ্যায়ে হচ্ছে আমাদের রিটার্ন ফর্ম সম্পর্কে বলা আছে। আজকের যেহেতু আলোচ্য বিষয়, আমরা ইনকাম ট্যাক্স সম্পর্কে সাধারণ বিষয়গুলো জানবো, পাশাপাশি আমরা ইনকাম ট্যাক্স রিটার্নের ফর্মের একটি পরিচিতি
আমরা আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে ফর্মটাকে আজকে চিনি, পরের দিন থেকে আমরা প্র্যাকটিসের মাধ্যমে শিখব। এবং এই রিটার্ন এই রিটার্নের মাধ্যমে যে ফর্মটি ইউজ করা হয়েছে সেই ফর্মটিও আমরা এই রিটার্নে যে দেখব। না, নতুন এসআরও হলে পুরাতন গুলো বাতিল হয়, বিষয়টা এরকম নয়। পুরাতন এসআরও গুলো বাতিল করার জন্য এসআরও জারি করে বাতিল করতে হয়। আবার কিছু কিছু এসআর হয় নির্দিষ্ট টাইমে, তো ওই টাইমের পর এটা বাতিল, অটোমেশনে বাতিল, 2 বছরের জন্য, 1 বছরের জন্য, এরকম হতে পারে। ঠিক আছে, আশা করি যে বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছে। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের ট্যাক্স মাস্টার বইয়ের প্রথম এবং তৃতীয় অধ্যায়। স্ক্রিনে দেখা যাচ্ছে তাই না আমাদের প্রেজেন্টেশন? এই এই দুটি অধ্যায় আজকে আমরা একটু দেখব। ট্যাক্স মাস্টার বইটা আশা করি সবার কাছে চলে গেছে। যদি কয়েকজন এখন অর্ডার দিতে আহ, না পারেন বা অর্ডার দেওয়া হয়নি এরকম যদি থাকে, আপনি কালকের মধ্যে অবশ্যই এটাকে সংগ্রহ করবেন। কারণ আমরা যতগুলো প্র্যাকটিস করাবো, এখানে আমরা 20 থেকে 25টি রিটার্ন প্র্যাকটিস করাবো। এই সবগুলো হচ্ছে আমাদের ট্যাক্স মাস্টার বই থেকে হবে। সো আপনাকে এটা অবশ্যই কালেক্ট করতে হবে, কারণ আমি চাচ্ছি আপনার যাতে ইফেক্টিভ হয়। ইফেক্টিভ হওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আমরা বই থেকে একদম ডিরেক্টলি যে ফ্যাক্ট গুলো ওখানে ম্যানুয়ালি সলিউশন করে দেওয়া আছে, ওগুলোকে আমরা এই রিটার্নে সলিউশন করব। তাহলে আপনার কাছে এটা একদমই ক্লিয়ার হয়ে যাবে, কারণ ম্যানুয়ালটা আপনার, সলিউশনটা আপনার কাছে আছে। তা আমরা আমাদের বইয়ের যে আমাদের গ্রুপে দেওয়া আছে, বইটা হচ্ছে ইনকাম ট্যাক্স এর জন্য। হ্যাঁ, যাদের লাগবে গ্রুপে আপনি আহ, ওই আমাদের দেওয়া আছে ট্যাক্স মাস্টার বইটা, ওখান থেকে নিয়ে নিন। আমরা এই বিষয়ে পরে কথা বলবো আপনার ক্লাসে। ক্লাস পরবর্তী গ্রুপে এইসব বিষয়ে কথা হবে আশা করা যায়। আর আমাদের এখন ক্লাসের টপিক গুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, শেখানোটা। আমরা আদার্স কথাগুলো আমরা শেষের দিকে ইনশাল্লাহ বলবো, যদি কারো কোনো বিষয় থাকে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করবো। হ্যাঁ, আমাদের রেকর্ড ওপেন আছে, আমরা রেকর্ডিংটা পেয়ে যাব। আমরা আপাতত মেসেজ অফ করি, ক্লাসে থাকি, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আপনাদের মেসেজ বা কথা বলার সুযোগ দেব। আজ আমাদের ক্লাস শুরু হচ্ছে। প্লিজ আমরা অতিরিক্ত কথাগুলো মেসেজে না লিখি, ক্লাস সম্পর্কিত কথাগুলো, শুধুমাত্র কোশ্চেন রিলেটেড কথাগুলো এখানে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা একদম ফর্মালি শুরু করতেছি আপনাদেরকে। ট্যাক্স মাস্টার বইয়ের যে প্রথম অধ্যায়, সেখান থেকে আমাদের টপিকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যেগুলো আজকে আমাদের আলোচ্য টপিকে আছে, আমাদের যে প্ল্যানিংটা আছে শেয়ার করেছি, সেখানে এই বিষয়গুলো আনা হয়েছে। সেই বিষয়গুলো আমরা একটু আপনাদেরকে টু দা পয়েন্ট, একদম জিস্ট জিনিসগুলো বলবো। কারণ থিওরি খুব বেশি আমি আলোচনা করতে আগ্রহী নই, বা এটা প্রয়োজনও তেমন নেই, কারণ আমরা প্র্যাকটিসের মাধ্যমে শিখতে বেশি পছন্দ করি। যেমন 1 নম্বর পয়েন্ট হচ্ছে আয়কর আইনে আয়কর বলতে কি বোঝায়, বা আয়করটা কি। এক কথায় হচ্ছে আয়করটা হচ্ছে এই আইনের অধীনে, অর্থাৎ ইনকাম ট্যাক্স আইন 2023 এর অধীনে যে কোনো প্রকার কর। এটা হতে পারে আয়ের উপর কর, এটা হতে পারে যে কোনো জরিমানা, সুদ, ফি, সারচার্জ ইত্যাদি। তাহলে এক কথায় বলতে পারি, আমরা আয়কর আইন 23-এর মাধ্যমে যে অর্থ পরিশোধ করি বা যে সারচার্জ পরিশোধ করি, ট্যাক্স হিসেবে যা কিছু পরিশোধ করি, সব হচ্ছে ইনকাম ট্যাক্স। যেহেতু ইনকাম ট্যাক্স নিয়ে কথা বলবো, এটা ধারণা থাকাটা প্রয়োজন। হ্যাঁ, ইনকাম ট্যাক্সের একটা হিস্ট্রি আছে, জাস্ট এটা আমাদের জানার জন্য যে ইনকাম ট্যাক্স আইনটা কিভাবে আসছে। যদি এটা প্রশ্ন হয় আমাদের, যে অনেকে বলতে চায় যে ইনকাম ট্যাক্স আইনটা কিভাবে আসছে, এর অনেক বড় একটি হিস্ট্রি আছে। আমি জাস্ট একটি কথা বলি, যে 1857 সালে আমরা জানি সিপাহী বিপ্লব হয়েছিল। এই বিপ্লবের ফলে আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যে আর্থিক সংকট দেখা গিয়েছিল, এটাকে মোকাবেলা করার জন্য তখন 1860 সালে প্রথম
সারা পৃথিবীতেই এই আইনটি, এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে প্রথম করা হয় ইনকাম ট্যাক্স আইনটা। স্ক্রিনে দাগানো যাবে না প্লিজ। আমরা একটু খেয়াল রাখবো যে স্ক্রিনে অনেকে মার্ক করেন, এটা করলে আমাদের ক্লাসে একটু অসুবিধা হয়। তাহলে এটা আমরা, গুরুত্বপূর্ণ বিষয় না আপনাদের, আমরা বলেছি যে আমাদের ইনকাম ট্যাক্স শেখার জন্য সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ইনকাম ট্যাক্স আইন 2023, যেটা আমরা দেখলাম, এটা আপনি ডাউনলোড করে ফেলবেন অনলাইন থেকে। এটা আমরা শিখবো। এখানে আমরা 345টি সেকশন এবং 8টি তফসিল, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই তফসিল গুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন আপনি যদি কর রেয়াত প্র্যাকটিস করতে চান, রেয়াত সম্পর্কে জানতে চান, তবে ষষ্ঠ তফসিলে আপনাকে যেতে হবে। যদি আপনি অবচয় ভাতা জানতে চান, সেক্ষেত্রে আপনার থার্ড শিডিউলে যেতে হবে। তার মানে এই সকল বিষয়গুলো আমাদের প্রয়োজন। তাই এই প্রয়োজনীয় আইনগুলো অলরেডি আমরা জেনেছি, যে কোন কোন ডকুমেন্ট গুলো আমাদের প্রয়োজন। এরপরে আমাদের যে প্রশ্নটা আছে, আয়কর রিটার্নটা কি। কারণ আমরা কাজ করব হচ্ছে আয়কর রিটার্ন। দেখেন, আয়কর রিটার্নটা হচ্ছে একজন করদাতার তার সকল আয়, সকল ব্যয়, সকল সম্পদ, সকল দায় এবং সকল বিনিয়োগ, এটার তথ্য সম্বলিত একটি ফর্ম, যেটা এনবিআর কর্তৃক নির্ধারিত। অর্থাৎ সরকার কর্তৃক নির্ধারিত একটি ফর্ম, আর কিছু না। যে ফর্মে করদাতা তার আয়ের তথ্য দিবে, তার ব্যয়ের তথ্য দিবে, তার সম্পদের তথ্য দিবে। এনবিআর শুধুমাত্র একজন করদাতার ইনকাম সম্পর্কে জানতে চায়, বিষয়টা এরকম নয়। কারণ আয়ের সাথে আপনার ব্যয়ের একটা সম্পর্ক আছে, আয়ের সাথে আপনার সম্পদের একটা সম্পর্ক আছে। ধরা যাক একজন ব্যক্তির 5 কোটি টাকার সম্পদ এবছর অ্যাড হয়েছে, চিন্তা করেন। সে একটা 5 কোটি টাকার ফ্ল্যাট কিনেছে। তাহলে অবশ্যই এই 5 কোটি টাকা তার ইনকাম থেকে এসেছে, ইনকাম সোর্স থাকতে হবে। তাহলে দেখা যাচ্ছে সম্পদের সাথে ওই ব্যক্তির ইনকামের সাথে কি আছে, একটি সম্পর্ক আছে, রিলেশন আছে। আবার ধরেন একজন ব্যক্তি এই দেশে 10 লাখ টাকা খরচ করেছে এই অর্থ বছর, তাহলে অবশ্যই 10 লাখ টাকার বেশি তার ইনকাম হতে হয়েছে। তাহলে ঘটনা বোঝাচ্ছে যে তার খরচের সাথেও ইনকামের সাথে একটা রিলেশন আছে। যেহেতু ইনকামের সাথে খরচের রিলেশন আছে, ইনকামের সাথে তার সম্পদের রিলেশন আছে, এই জন্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার সম্পদ, খরচ, দেনা সবকিছু জানতে চায়। শুধুমাত্র ট্যাক্স কত, শুধুমাত্র এই ইনফরমেশনটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট চায় না। তাহলে এই সকল তথ্য সম্বলিত বিষয়টা হচ্ছে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন। তাহলে এখানে কি কি থাকবে, এক কথায় নির্ধারিত একটি ফর্ম থাকবে। আমরা দেখাবো একটু পরে, ফর্মটা দেখাবো যে কি কি আমাদের তথ্য দিতে হচ্ছে সেখানে। এরপর হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন। আমাদের মোস্ট কমন প্রশ্ন, যে এখন মোস্টলি এই প্রশ্নগুলো আপনার আসবে যে কনসালটেন্ট হিসেবে প্রশ্ন আসে, ভাই আমাকে কি ইনকাম ট্যাক্স রিটার্ন দিতে হবে, না দিলে হয় না, কোনো সমস্যা আছে কিনা। এবং বর্তমানে রিটার্ন দেওয়ার জন্য 280 সেকশনে এবং 212 ধারায় নোটিশ ইস্যু করা হচ্ছে। তাহলে তারা বলবে যে আমার কি দিতে হবে, এটা নোটিশে জবাব দিলে হবে কিনা, এরকম নানা ধরনের প্রশ্ন আছে কিন্তু। এখন আপনি কিভাবে বুঝবেন যে একজন ব্যক্তি রিটার্ন দিতে হবে? এখন বর্তমানে তে আইনধারী ব্যক্তির সংখ্যা হচ্ছে 1,15,00,000, কিন্তু মাত্র রিটার্ন দিয়েছে কত, 40 লাখ। তাহলে চিন্তা করেন, এখনো ম্যাক্সিমাম ব্যক্তি কিন্তু রিটার্নের বাইরে, তারা রিটার্ন দেয়নি এখন। এখন তারা আসলে আইনে বাধ্য কিনা, এই বিষয়টা আপনার কনফার্ম করতে হবে। ঠিক আছে, যে তারা কি আসলে বাধ্য কিনা আইনে। এই বিষয়ে কনফার্মেশন আমরা কিভাবে দিই? 1 নম্বর হচ্ছে যাদের করযোগ্য আয় আছে তারা রিটার্ন দাখিলে বাধ্য। 1 নম্বর পয়েন্ট কি, যাদের করযোগ্য আয় আছে এরা রিটার্ন দাখিল করতে আইনগতভাবে বাধ্য। করযোগ্য আয় কাদের আছে? যদি এটা স্বাভাবিক ব্যক্তি হয়, সেক্ষেত্রে 3.5 লাখ টাকার বেশি আয় মানে করযোগ্য আয় আছে, তারা রিটার্ন দাখিল করতে বাধ্য। যদি মহিলা এবং 65 বছরের উপরে যে কোনো ব্যক্তি হয়, সেক্ষেত্রে 4 লাখ টাকার উপরে আয় হলে সে রিটার্ন দাখিল করতে বাধ্য। তৃতীয় লিঙ্গ এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে 4,75,000 টাকার বেশি আয় হলে সে রিটার্ন দাখিল করতে বাধ্য।
এরপরে যুদ্ধাহত, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে 5 লাখ টাকার বেশি আয় হলে সে রিটার্ন দাখিল করতে বাধ্য। তাহলে এটা হচ্ছে আয়ের ভিত্তিতে, এটার ভিত্তি কি? আয়। আয়ের ভিত্তিতে এই 4জন ব্যক্তি রিটার্ন সাবমিশন করতে বাধ্য। এখন আপনার কাছে সে ওই ক্লায়েন্ট বলতে পারে, ভাই আমার তো 3.5 লাখ টাকা আয় হয় নাই, আমি রিটার্ন দাখিল করতে বাধ্য। তাহলে প্রথমে আপনি জিজ্ঞেস করবেন যে আপনার গত বছরের আয় কত, যে কোনো খাত থেকে। এটা স্যালারি হতে পারে, এটা বাড়ি ভাড়া হতে পারে, যে কোনো খাত থেকে যদি এই ইনকাম হয়, সে ব্যক্তি রিটার্ন সাবমিশন করতে আইনগতভাবে বাধ্য। এই পয়েন্টটা যখন সে ক্লিয়ার করবে না আমার আয় তো এটার নিচে, তখন আমাদের আরেকটি বিষয় চলে আসবে যে সে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে বাধ্য কিনা। আবশ্যিকভাবে কারা বাধ্য? সেখানে 50টি সেবার কথা বলা হয়েছে, সেই 50টি সেবা গ্রহণ করতে হলে আপনার রিটার্ন দাখিল করতে বাধ্য। যেমন একটা কোম্পানির শেয়ার হোল্ডার হবেন, রিটার্ন দাখিল করতে বাধ্য। পার্টনারশিপ ফার্মের অংশীদার হবেন, রিটার্ন দাখিল করতে বাধ্য। আপনার সিটি কর্পোরেশন এলাকায় ট্রেড লাইসেন্স নেবেন, রিটার্ন দাখিল করতে বাধ্য। এরকম সার্ভিসের নামগুলো আছে। এবং লাস্ট একটি কলামে, 51 নম্বর কলামে আরেকটা এক্সট্রা কথা বলছে। এটা হচ্ছে সেই ব্যক্তি যদি টিআইএন নিবন্ধন নিতে বাধ্য হয়, অর্থাৎ টিআইএন নিবন্ধন নিয়েছে, তাহলে সে রিটার্ন দাখিল করতে বাধ্য। তাহলে যে ব্যক্তি টিন নিবন্ধন নিতে বাধ্য, তার মানে যে ব্যক্তি টিআইএন আছে, সে তো অবশ্যই কোনো না কোনো কারণে, আইনগত কারণে টিআইএন গ্রহণ করেছে। তাহলে যিনি টিআইএন গ্রহণ করেছেন, তিনি রিটার্ন সাবমিশন করতে বাধ্য। 51 নম্বর পয়েন্ট এটা কথা বলছে। তাহলে আমরা ধরতে পারি সাধারণ দৃষ্টিতে যে ব্যক্তি টিআইএন আছে, সেই সকল ব্যক্তি রিটার্ন দাখিল করতে বাধ্য। তাহলে এটা হচ্ছে আবশ্যিকভাবে, এটা আয়ের ভিত্তি না। আয় হোক বা না হোক, তাকে অবশ্যই কি করতে হবে? রিটার্ন দাখিল করতেই হবে। তাহলে এই সার্ভিসগুলো আমাদের বইয়ে লিস্ট দেওয়া আছে, এখানে আপনি পেয়ে যাবেন। এই ব্যক্তিগুলো রিটার্ন দাখিল করতে বাধ্য। তাহলে আমরা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্নের অ্যান্সার পেয়ে গেলাম। আমাদের ফার্স্ট ক্লায়েন্ট আসেই যে আমি রিটার্ন দাখিল করব কিনা, আর রিটার্ন দাখিল করতে হলেও ট্যাক্স জিরো করা যায় কিনা, এরকম আমাদের একটা সেন্স চলে আসছে যারা নতুন করদাতা। তো এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। তাহলে এই সার্ভিসগুলো আপনি দেখছেন। এখন আরেকটি কমন প্রশ্ন যে আমি রিটার্নটা কখন দাখিল করব, আমার রিটার্ন দাখিলের পদ্ধতি কি হবে? 1 নম্বর কথা হচ্ছে, আমরা যে সকল ব্যক্তি রিটার্ন দাখিল করতে বাধ্য ব্যক্তি, আমি- আমরা এখন প্রথমে ব্যক্তি ট্যাক্স নিয়ে আসি। যে সকল ব্যক্তি রিটার্ন দাখিল করতে বাধ্য, তাদেরকে 180 ধারায়, অর্থাৎ স্বনির্ধারণী পদ্ধতিতে, এই পদ্ধতির নাম হচ্ছে স্বনির্ধারণী, সেলফ অ্যাসেসমেন্ট। আমরা যখন ই রিটার্নে দেখবো, তখন আমাদের এই সেলফ অ্যাসেসমেন্ট, যে আমরা নিজের আয়কর নিজে হিসাব করে রিটার্ন দাখিল করব। তাহলে সকলের জন্য একটাই পদ্ধতি, যার নাম কি? সেলফ অ্যাসেসমেন্ট। নিজের আয়কর নিজে হিসাব করতে হবে, অন্য কোনো ওয়ে এখানে কিন্তু নাই। ওকে, তাহলে আমরা একটা জেনে নিলাম, সকলের সেলফ। এবং কখন দাখিল করবে, এটা টাইম লাইন হচ্ছে 30 নভেম্বর। সাধারণ টাইম লাইন হচ্ছে 30 নভেম্বর, হ্যাঁ। তবে 30 নভেম্বরের পরে এখন সারা বছরের যে কোনো সময় আপনি ই রিটার্নে হোক বা ম্যানুয়ালি হোক রিটার্ন দাখিল করতে পারবেন। তাহলে এখন আর রিটার্ন দাখিল নিয়ে খুব বেশি সচেতনতা প্রয়োজন নাই, কারণ আপনি যে কোনো সময় পারবেন। তবে একটি বিষয় খেয়াল রাখবেন, যদি এই 30 নভেম্বরের পরে রিটার্ন দাখিল করেন, সেক্ষেত্রে আপনি অব্যাহতির সুবিধা এটা পাবেন না। কর রেয়াতের সুবিধা, অর্থাৎ অব্যাহতি রেয়াত কর ছাড়ের যে সুবিধা আছে, এই সুবিধা আপনি পাবেন না। এবং আপনাকে 2% হারে অতিরিক্ত জরিমানা দিতে হবে মাসিক। 2 মাস দেরি করলে 4%, এরকম সরল হারে। তাহলে দুটি বিষয় খেয়াল রাখতে হবে, যদি আমরা টাইমলি রিটার্ন সাবমিশন না করি, তাহলে আমাদের ধারা হয়ে যাবে 174 ধারা। রিটার্ন দাখিলের দুইটা ধারা হয় ট্যাক্স পরিশোধের, একটা হচ্ছে 173, আরেকটা হচ্ছে 174। তাহলে এই 30 নভেম্বর এটা হচ্ছে টাইম লাইন। খেয়াল করেন, আপনি যদি 30 নভেম্বরের পরে রিটার্ন সাবমিশন করেন, তাহলে আপনি 174 ধারায় এই গেট দিয়ে প্রবেশ করবেন।
এই গেট দিয়ে প্রবেশ করা মানেই হচ্ছে আপনার 2% ইন্টারেস্ট, আপনার ট্যাক্স আর পাওয়ার সুযোগ নাই। এটা আমরা খেয়াল রাখবো। এই একটা পয়েন্ট আমরা একটু বললাম। আর এখন আপনি রিটার্ন কিভাবে দাখিল করবেন, এটা আমরা সকলে মোটামুটি জানি। আপনি সরাসরি সার্কেলে যে রিটার্ন দাখিল করতে পারেন। আমাদের তো এখন 25টা জোন আছে আমাদের ঢাকা শহরে। আগে 15টা ছিল, 10টা বাড়িয়েছে ঢাকায়, আমাদের 25টা জোন আছে। এই 25টা জোনে আবার প্রতিটা জোনে 22টি করে সার্কেল আছে। তাহলে আপনারা প্রিন্ট সার্টিফিকেটে দেখবেন যে আপনার সার্কেল কোথায়। এখন কিন্তু সার্কেল অনেকেরই পরিবর্তন হচ্ছে, সার্কেল চেঞ্জ হচ্ছে, যেহেতু সার্কেল 10টা বেড়েছে, সেক্ষেত্রে সার্কেল গুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। তাহলে আপনি দেখে নিবেন যে আপনার বর্তমান সার্কেলটা কোথায় আছে, কোন অ্যাড্রেসে আছে বা কোন জোনে আছে, সেখানে আপনি সরাসরি যে রিটার্ন দাখিল করতে পারবেন। অথবা সব থেকে সহজ উপায় ই রিটার্ন, ঘরে বসে আপনি ই রিটার্নে দাখিল করতে পারবেন। অনেকে এই রিটার্নে দাখিল করতে অভ্যস্ত নয়, কিন্তু আগামীতে ই রিটার্ন সকলের জন্য ম্যান্ডেটরি হচ্ছে, সকলের জন্য ম্যান্ডেটরি হচ্ছে। তার মানে আমাদেরকে ই রিটার্নটা এখনই শিখতে হবে, আমরা ঘরে বসে যাতে করে খুব সহজেই ই রিটার্ন দাখিল করতে পারি। আমাদের মেইন ফোকাসিং পয়েন্ট হচ্ছে এই কোর্সে ই রিটার্ন, তাই না? মেইন হচ্ছে ই রিটার্ন। তাহলে আমরা কিছু বেসিক ইনফরমেশন জানলাম। এখন আমরা আহ, এই ট্যাক্স মাস্টার বইয়ের 3য় নম্বর অধ্যায়ে যাব। সেখানে আমাদের ইনকাম ট্যাক্সের রিটার্নের ফর্ম নিয়ে, কারণ আমাদের মেইন অংশ হচ্ছে প্র্যাকটিস। আমরা এই ইনকাম ট্যাক্স, আপনাদের কোশ্চেনটা আমি শেষের দিকে নিব। আমাদের এই 3 নম্বর চ্যাপ্টারে দেখবেন, আপনাদের যারা বই আছে বইটা ওপেন করেন, এখানে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্মের একটা পরিচয় দেওয়া আছে। আমরা এখানে দেখব, দেন আমরা ই রিটার্নে যে ফর্মটা ইউজ করা হয়েছে তার বৈশিষ্ট্যগুলো দেখব। যদিও দুইটা ফর্ম একই, বাট ই রিটার্নের ক্ষেত্রে কিছু পার্থক্য আছে। ইনপুটের ক্ষেত্রে, তথ্যগুলো দেওয়ার ক্ষেত্রে সিস্টেমগত কিছু পার্থক্য আছে, যেহেতু এটা সফটওয়্যার। আর এটা তো যেহেতু ম্যানুয়াল রিটার্ন, সেখানে তথ্যগুলো দেওয়ার জন্য নির্ধারিত ফর্ম আছে। আর ই রিটার্নে দেওয়ার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, বাট মূল জিনিসগুলো একই। প্রিন্টেড যে ভিউটা এটা একই। আর ই রিটার্নে তো ফর্মগুলো আমরা জানি যে ইংলিশে ইউজ করা হয়েছে, যেহেতু সফটওয়্যার কেন্দ্রিক। তা প্রথম কথা হচ্ছে, আমাদের ব্যক্তির জন্য আমাদের এখন বর্তমান আইন অনুযায়ী আমাদের ফর্ম হচ্ছে 2টা। যদিও এর আগের আইনে আমাদের অনেকগুলো ফর্ম ছিল, কিন্তু সেই ফর্মগুলোর আসলে কোনো কার্যকারিতা নেই। কারণ হচ্ছে, সেই ফর্মগুলো এখনো বলবৎ আছে, মানে সেই ফর্মে রিটার্ন আপনি সাবমিশন করতে পারবেন। তবে সেখানে কন্ডিশন হচ্ছে আপনাকে কারেকশন করে, উইথ কারেকশন আপনাকে এই ফর্মগুলো কারেকশন করে রিটার্ন সাবমিশন করতে হতো। এটা জটিলতা আমরা যাই না, আমরা বলি যে নতুন ফর্মে রিটার্ন দেন। সেক্ষেত্রে আইটি 11 গ 2023, এইটা হচ্ছে 1 নম্বর ফর্ম। যে ফর্মটা হচ্ছে সকল করদাতার জন্য। যে কোনো করদাতা, তার ইনকাম 5 কোটি হোক, ইনকাম 20 কোটি হোক, ইনকাম 10 টাকা হোক, কোনো সমস্যা নাই। যে কোনো করদাতা এই ফর্মে রিটার্ন সাবমিশন করতে পারবেন, যেটাকে বলা হয় রেগুলার রিটার্ন। ঠিক আছে, এটার নাম হচ্ছে রেগুলার রিটার্ন। আর এটাকে এখন ইউনিভার্সাল রিটার্ন ফর্ম বলা হয়। ঠিক আছে, রেগুলার। তো সকলের জন্য প্রযোজ্য যে ফর্ম, এটার নাম হচ্ছে আইটি 11 গ 2023। এবং এই রিটার্নে এই ফর্মটাকেই ব্যবহার করা হচ্ছে। তাহলে এটা আমাদের শিখতে হবে, জানতে হবে। আরেকটা হচ্ছে আইটি ঘ 2023, এটা হচ্ছে 1 পাতার ফর্ম। এটা আবার সকলের জন্য নয়। ঠিক আছে, এটা কিছু স্পেসিফিক ব্যক্তির জন্য। তো এই ফর্মটাকে আমরা খুব ভালোভাবে শিখতে হবে, বিষয়টা এরকম নয়। 1 পাতার ফর্ম, কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে আমরা এটা শিখবো, যাদের ইনকাম একদমই কম, 5 লাখ টাকার নিচে। সম্পত্তি এখানে 50 লাখ হবে, আগে
40 লাখ আছে, আমাদের এই বইতে একটু কারেকশন করে নেন, এটা আগের 26 নম্বর পৃষ্ঠায়, এটা আমাদের 50 লাখ টাকা হবে। সবাই বইটা সামনে নিয়ে বসবেন, বই সামনে, খাতা কলম, আমাদের কিছু নোট আমি দিয়ে দিব প্র্যাকটিক প্র্যাকটিস করার জন্য, জন্য খাতা কলম নোট সবগুলো নিয়ে আপনি কাছে নিয়ে বসবেন। আর বইটা আপনার সামনে থাকলে ভালো হয়। যে বিষয়গুলো বলবো বইতে আপনি মার্ক করবেন, বইতে লেখালেখি করবেন, কোনো সমস্যা নাই, বাট আপনার ওইটা ইফেক্টিভ। কারণ এরপরে যখন রিটার্ন গুলো আমরা প্র্যাকটিস করব, তখন ওই বইয়ে যে রিটার্নটা আছে এটাই আমি অনলাইনে আপনাদেরকে দেখাই দেবো। অর্থাৎ এই রিটার্নিং কেমন হবে, প্রায় 15টা প্র্যাকটিস আছে। তাহলে আপনার কাছে যেহেতু হার্ড কপি আছে, ডকুমেন্ট আছে, এটা দেখালে আপনার জন্য মিল করতে বুঝতে সুবিধা হয়। এই জন্য সবাই হার্ড কপিটা সাথে রাখবেন। তাহলে এটা আমরা দেখব, আহ, যে যার 5 লক্ষ টাকার উপরে আয় আছে বা 50 লাখ টাকার সম্পত্তি আছে, সেই ব্যক্তি কিন্তু এই ফর্ম পূরণ করতে পারবে না। বা যার গাড়ি আছে বা সিটি কর্পোরেশন এলাকায় গৃহ সম্পত্তি আছে বা কোনো ফ্ল্যাট আছে, সেই ব্যক্তি এই রিটার্ন ফর্ম পূরণ করতে পারবে না। তাহলে এটা হচ্ছে কন্ডিশনাল রিটার্ন। যাদের এগুলো কিছুই নাই, যাদের ইনকাম 5 লাখের নিচে, সম্পত্তি 50 লাখের নিচে, যাদের গাড়ি নাই, সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি নাই, অ্যাপার্টমেন্ট নাই, ফ্ল্যাট নাই, তারাই শুধুমাত্র এই রিটার্ন ফর্মটা পূরণ করতে পারবে। এটা একদম সহজ একটা রিটার্ন, যেখানে কয়েকটি পয়েন্ট লিখলেই হয়ে যায়, আপনার বিস্তারিত কিছু বলার প্রয়োজনীয়তা এই রিটার্নে নাই। বইটা আপনার হার্ড কপি নিতে হবে। তাহলে আমাদের এই যে আইটি ঘ যে 2023, সেখানে আমাদের যে কন্ডিশন গুলো আছে সেটা আমরা দেখি, যে 5 লাখ টাকার অধিক ইনকাম হবে না, এখানে 40-এর জায়গা হবে 50, 50 লাখ টাকার উপরে অধিক সম্পদ হবে না, মোটর গাড়ির মালিক হবেন না, ফ্ল্যাট থাকবেন না, বাংলাদেশের বাইরে কোনো সম্পদ থাকবে না, কোনো কোম্পানির শেয়ার হোল্ডার হবেন না। এই হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশন গুলো যদি না থাকে, অর্থাৎ তার যদি কোনো ফ্ল্যাট না থাকে, কোনো গাড়ি না থাকে, তাহলেই তিনি এই রিটার্ন ফর্মটি পূরণ করতে পারবেন। এই রিটার্ন ফর্মটা একদমই সহজ। এখানে আমাদের মাত্র কয়েকটি তথ্য, দেখেন, এই 16টি তথ্য আছে, 16টি তথ্য দিয়ে এটি হচ্ছে এক পাতা রিটার্ন। আইটি ঘ 2023 এটা দেখছেন, এটা স্বাভাবিক ব্যক্তি করার জন্য এখানে সব জায়গায় এই 50 হবে, এটা চেঞ্জ হয়েছে পরবর্তীতে। ঠিক আছে, প্রথমে 40 ছিল, পরবর্তীতে চেঞ্জ করা হয়েছে, আমরা লাস্ট আপডেটটা এখানে দিয়ে দিচ্ছি। তাহলে এখানে আপনার জাস্ট ব্যক্তিগত যে পার্সোনাল ইনফরমেশন সেইগুলো থাকে, যেমন করদাতার নাম থাকে, দ্বিতীয় নম্বর কলামে তার এনআইডি থাকে, টিন থাকে, পিআইএন সার্টিফিকেটের যে সার্কেল জোন সেই বিষয়গুলো থাকে, কর বর্ষটা উল্লেখ করতে হয়। কর বর্ষগুলো হচ্ছে আপনার কারেন্ট অর্থ বছর, কর বর্ষগুলো হচ্ছে আপনার বর্তমান যে অর্থ বছরটা আছে, এটা হচ্ছে কর। যেহেতু আমরা অর্থ বছর অনুযায়ী প্র্যাকটিস করি, তাহলে বর্তমান প্রেজেন্ট অর্থ বছরকে বলা হয় কর বর্ষ। এরপর আবাসিক মর্যাদা, এটা তো আমরা জানি যে আবাসিক মর্যাদা মানে যিনি বিদেশে জন্মগ্রহণ করেছেন, বিদেশের নাগরিক, সে যদি এই দেশে অর্থ বছরে 183 দিন অবস্থান করে, তখন সে নিবাসী হয়ে যায়। অথবা আয় বর্ষে 90 দিন এবং প্রিভিয়াস 4 বছরে 365 দিন অবস্থান করে, সেও নিবাসী হয়ে যায়। এই ডেফিনেশন আমরা সংজ্ঞা পড়বো আমাদের আহ পরবর্তীতে আছে। এরপরে তার অ্যাড্রেস, এরপর দেখেন এখানে কয়েকটা তথ্য, আয়ের উৎস কি, মোট সম্পদ কত, মোট আয় কত, কর কত, কর রেয়াত কত, রেয়াত মানে হচ্ছে ট্যাক্স ডিসকাউন্ট বা ট্যাক্স ছাড়, প্রদেয় কর কত, উৎসে কর থাকলে এটা কত, রিটার্নের সহিত কয় টাকা দিবেন, আর জীবনযাত্রার ব্যয় কত। জাস্ট এই 16টা ইনফরমেশন দিয়ে এই রিটার্নটা শেষ হয়েছে। তাহলে এটা খুবই একটি ছোট রিটার্ন, এটা সকলের জন্য প্রযোজ্য নয়। এটা আমাদের মূল আলোচ্য বিষয়। সকলের জন্য কমন যে রিটার্ন, এটা হচ্ছে আইটি গ 2023, এই রিটার্ন। আমরা এই বইয়ের 30 পৃষ্ঠা লাস্টের দিকে এই ফর্মটা সম্পর্কে বলা আছে, 31 পৃষ্ঠা থেকে ফর্মটা দেওয়া আছে। সবাই একটু বইটা সামনে রাখেন।
দেখেন, IT-11 গ 2023 এই ফর্ম পূরণ করার জন্য রেসিডেন্স প্রমাণের জন্য আপনাকে ভিসার যে ওয়ার্ক পারমিট এখানে দেখতে হবে যে কতদিন এদেশে অবস্থান করেছিলেন। ঠিক আছে, সার্টিফিকেট তো অবশ্যই আছে, ভেরিফিকেশন তো আছে, সেখানে ভিসা অর্থাৎ ভিসা হচ্ছে ফরেনারদের পারমিশন দেয় এদেশে কাজ করার জন্য। সেই ওয়ার্ক পারমিটে লেখা থাকবে যে ওই ব্যক্তি কতদিন অবস্থান করেছেন। ওয়ার্ক পারমিট দেখে আপনি বুঝতে পারবেন যে অর্থ বছর কতদিন অবস্থান করছে। বই ছাড়া আপনি কোর্স করতে পারবেন, কিন্তু আপনার জন্য ইফেক্টিভ কম হবে। ঠিক আছে, দেখেন IT-11 গ 2023 আপনি কোনো ডকুমেন্ট ছাড়া, যত ডকুমেন্ট আমি দেখালাম ডাউনলোড ছাড়া আপনি কোর্স করতে পারবেন, কিন্তু আপনাকে যদি কোর্সটা ইফেক্টিভ হতে হয়, আপনার যদি অ্যাপ্লিকেশন করতে হয়, তাহলে সবকিছুই আপনার প্রয়োজন। ওকে, এইগুলো নিয়ে আমরা পরবর্তীতে লাস্টের দিকে আলোচনা করবো। প্লিজ আমরা একটু চ্যাট বক্সটা অফ রাখি, বই নিয়ে আমরা এখন আলোচনা করছি না, বই নিয়ে আমরা শেষের দিকে বলবো। আমি জাস্ট যাদের কিনেছেন তারা এই 31 নম্বর পেজে দেখেন আমাদের এই ফর্মটা দেওয়া আছে। এটার নাম হচ্ছে IT-11 গ 2023। তাহলে এই ফর্মে আমাদের কি কি থাকছে, আমরা আজকে ফর্মটা একটু দেখি। যেহেতু এই ফর্মে আমরা এর পরবর্তী সকল ক্লাসে এই ফর্মেই আমরা প্র্যাকটিস করব, এবং প্র্যাকটিসটা অবশ্যই ই রিটার্নে হবে। ই রিটার্ন ফর্মটা এরপরে আমরা দেখবো, এই ফর্মটা শেষ করে আমরা ই রিটার্ন ফর্মে চলে যাব। তো এখানে হচ্ছে এটা দেখেন, স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য এই রিটার্নটা। ঠিক আছে, ওকে। আর এই তিনটে পয়েন্ট হচ্ছে দাপ্তরিক, এটা আপনাদের পূরণ করতে হবে না, এটা হচ্ছে অফিস পূরণ করবে। ক্লিয়ার, এটা হচ্ছে অফিসিয়াল কাজে পূরণ করবে। তারা রেজিস্ট্রার নাম্বার লিখবে, তারা ভলিউম নাম্বার লিখবে, দাখিলের তারিখ তারা মেনশন করবে, এটা তাদের জন্য। আর এখানে আমাদের 1 থেকে 13 পর্যন্ত এই 13টা কলাম থাকে, যেটা হচ্ছে আপনার করদাতার একদমই পার্সোনাল ইনফরমেশন, এটা ব্যক্তিগত তথ্য, বেসিক তথ্য। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের এখানে কোনো মূল পয়েন্ট না। এগুলো আমাদের মূল পয়েন্ট না, যেমন করদাতার নাম, তার জাতীয় পরিচয়পত্র নাম্বার, টিআইএন নাম্বার, এইগুলো থাকবে। আর কর বর্ষ থাকবে, এই আবাসিক মর্যাদা যেগুলো আমাদের আগের ফর্মটা দেখালাম এগুলো সবই থাকবে। এবং এখানে সে যদি সুবিধা প্রাপ্ত হয়, যেমন নারীদের ক্ষেত্রে করমুক্তর হারের সুবিধা আছে, তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে আছে, এগুলো টিক মার্ক করবে। জাস্ট এই ফর্মটা হচ্ছে করদাতাকে আইডেন্টিফাই করার জন্য ইন্ট্রোডাকশন। যদি ই রিটার্নে হয় তাহলে দেখা যাচ্ছে এই ফর্মের অধিকাংশ তথ্য অটোমেশনে থাকে, আপনাকে লিখতে হয় না। অধিকাংশ তথ্য কি থাকে, অটোমেশনে থাকে, সেক্ষেত্রে সুবিধা আছে। তাহলে এটা হচ্ছে বেসিক পার্ট। এরপরে হচ্ছে 2 নম্বর পার্ট। এখানে আমি প্রতিটি কলামে কি কি লিখতে হবে এটা আমি এভাবে করে একদম সহজ ভাষায়, বাংলা ভাষায় ব্যাখ্যা দিয়েছি। তো এটা যদি আপনি একবার পড়েন আপনার জন্য সহজ হয়ে যাবে। এরপরে তো প্র্যাকটিসে আমরা বারবার এই রিটার্ন গুলো দেখাবো, তারপরে একবার পড়লে আপনার জন্য সহজ হয়ে যাবে, ইজিলি বলতে পারবেন। এই 2 নম্বর অংশটা হচ্ছে 33 নম্বর পৃষ্ঠায় যেটা আছে, 2 নম্বর অংশটা হচ্ছে আমাদের মূল অংশ। এই অংশে আমাদের ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে, সকল আয়ের খাতগুলো আছে, এবং ট্যাক্স রেয়াত, ছাড়, উচ্চকর সকল বিষয়, মানে ট্যাক্সের যে পার্টটা, এটা মূলত এই পার্টটা। এখানে দেখেন 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে আমাদের ইনকাম হেডস দেওয়া আছে। তার মানে আমাদের এখানে দেখেন, আমরা যখন ইনকাম ট্যাক্স নিয়ে কাজ করব তখন টোটাল 11 প্রকার ইনকাম নিয়ে আমাদের কাজ করতে হয়। তার মধ্যে একটা হচ্ছে স্যালারি ইনকাম, একটা হচ্ছে ভাড়া ইনকাম, প্রত্যেকটা ইনকাম এখানে দেওয়া আছে। একটা হচ্ছে কৃষি আয়, ব্যবসা বা পেশার আয়, মূলধনী আয়, আর্থিক পরিসম্পদ হইতে আয়, অন্যান্য উৎস থেকে আয়, ফার্ম বা ব্যক্তি সঙ্গের আয়ের উৎস। এই প্রথম 7টা হচ্ছে মেইন, এটাকে 30 ধারায় বলা আছে। আর এটা হচ্ছে অন্য একটা আয়ের অংশ যোগ হয়, যেমন ফার্মের আয়ের অংশ, অপ্রাপ্ত বয়স্ক সন্তান বা স্ত্রীর আয়ের অংশ, যদি তারা রিটার্ন সাবমিশন না করে। এরপর হচ্ছে বিদেশ থেকে করযোগ্য আয়। তাহলে এখানে হলো 10টা ইনকাম। এর বাহিরে আরেকটা ইনকাম কথা বলা আছে, এটা লাস্টে।
এটা হচ্ছে কর অব্যাহতি বা করমুক্ত আয়, যেটা হচ্ছে আমাদের ষষ্ঠ তফসিল। এই আইনের ষষ্ঠ তফসিল, এটা ডিটেলস আছে। তার মানে টোটাল ইনকাম হেডস কয়টা? ফর্মে দেখেন, ফর্মে 11টা ইনকাম হেডস নিয়ে আলোচনা আছে। এবং আমাদের এই ইনকাম ট্যাক্স আইনেও 11টা ইনকাম হেডস নিয়ে কথা বলছে, 11টা আয়ের খাত নিয়ে আমাদের কথা হচ্ছে। তাহলে আমাদের এই 11টা ইনকাম হেড সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং সে তার ট্যাক্স ক্যালকুলেশন কি হবে, রেয়াত ক্যালকুলেশন কি হবে, এই পেজটা পূরণ করতে যে আমরা ব্যাকএন্ডে আরো 5টি তফসিল পূরণ করতে হয়। যেমন চাকরি আয়ের ক্ষেত্রে তফসিল 1, ভাড়া আয়ের ক্ষেত্রে তফসিল 2, কৃষি আয়ের ক্ষেত্রে তফসিল 3। অর্থাৎ এই চাকরি আয়ের ডিটেলস, এই তফসিল মানে হচ্ছে ডিটেলস, কোন কোন হেডসে কি স্যালারি পেলো, এটা ডিটেলস। তাহলে এই চাকরি হতে আয় এর তফসিল 1 মানে কি, এই চাকরি হতে আয়ের বিস্তারিত বিবরণ। ঠিক আছে, বিস্তারিত তালিকা, লিস্ট বা বিবরণ। ঠিক ভাড়া থেকে আয়, এটার জন্য তফসিল 2। এরপরে আমরা দেখব কৃষি থেকে আয়, তফসিল 3। ব্যবসা থেকে আয়, তফসিল 4। আর বাকিগুলো তফসিল নেই, সরাসরি এখানে লিখলেই হবে, এখানে ইনপুট দিবে। আর বাকি এই 4টা হচ্ছে তফসিলের আয়ের সামারি, এখানে ইনপুট দিতে হবে। এটা আমরা শিখবো। এরপর আরেকটা তফসিল আছে, কর রেয়াতের জন্য তফসিল। এটা হচ্ছে 13 নম্বর কলামে দেখেন, তফসিল 5। তার মানে এই রিটার্নের সাথে আমাদের 5টি তফসিল সংযুক্ত আছে। কয়টা তফসিল? ট্যাক্স অব্যাহতি মানে হচ্ছে ওটার উপর কোনো ট্যাক্স নাই, আর রেয়াত মানে হচ্ছে ছাড়। আপনাকে বাজারে একটা পণ্য বললো যে আপনি 10% ডিসকাউন্ট, এই মোবাইলটা আপনার 10% ডিসকাউন্ট, ট্যাক্সের পাশে এটা রিবেট। আর বললো যে এই মোবাইলটা আপনার ফ্রি, এটার উপর কোনো ট্যাক্স নাই, টোটালটাই ফ্রি গিফট। তাহলে এটা হচ্ছে এক্সাম্পশন, যার উপর কোনো ট্যাক্স নাই এটাকে বলা হয় অব্যাহতি। আর যেখানে ট্যাক্স থাকে 10% বা 15% এটা ছাড় দেওয়া হয়েছে, এটাকে বলা হয় ট্যাক্স রিবেট। তাহলে মনে রাখবেন, রিবেট মানে ডিসকাউন্ট, এক্সাম্পশন মানে যার উপর কোনো প্রকার কোনো ট্যাক্স নাই। তাহলে এই কর রেয়াতের জন্য আমাদের তফসিল 5। তাহলে টোটাল তফসিল হলো কয়টা? 5টা। ক্লিয়ার? এই 5টি তফসিল এই রিটার্নের সাথে সংযুক্ত আছে। তাহলে এই 5টা তফসিল দেখেন। এই প্রথমে আমাদের তফসিল কি আছে? 1 আছে। একের আবার 2টা পার্ট, একটা হচ্ছে সরকারি চাকরির জন্য, আর একটা হচ্ছে বেসরকারি চাকরির জন্য। কটা হচ্ছে বেসরকারির জন্য, অর্থাৎ সরকারি চাকরি ব্যতীত, খেয়াল করে। আর কটা হচ্ছে সরাসরি গভর্নমেন্ট এমপ্লয়ির জন্য। এটা হচ্ছে তারা বিস্তারিত এখানে দিবে, এটা সামারিতে আমাদের মূল ফর্মে চলে যাবে। তাহলে এরকম 5টা তফসিল। এরপরে ভাড়ার জন্য একটা তফসিল। এই প্রতিটা তফসিলে কি কি লিখতে হবে এটা কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি। এরপরে এই যে তফসিল হচ্ছে রেন্টের জন্য, তফসিল 2। এগুলো আমরা পরবর্তীতে পূরণ করে করে দেখাবো। এখন জাস্ট ফর্মটার পরিচয় আজকে, যে জানি যে ফর্মে কি কি আছে। তফসিল 3, এটা কৃষি আয়ের জন্য, কৃষি আয়ের ডিটেলসটা এখানে আছে। এবার তফসিল 4, এটা হচ্ছে ব্যবসা বা পেশা, দুটি একসাথে। কিন্তু এখানে পেশা শব্দটা উল্লেখ নাই, কিন্তু এই ফর্মে আমাদের ব্যবসায়ের ইনকামও দিতে হবে। আবার যদি কোনো পেশার ইনকাম থাকে, যেমন ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, ডাক্তার, তাদের ইনফরমেশনটাও এখানে আমাদের উল্লেখ করতে হবে। এরপরে হচ্ছে আমাদের তফসিল 5। এই তফসিল 5টা কার জন্য? এই তফসিল 5টা যারা বিনিয়োগ করবেন, ইনভেস্টমেন্ট করবেন, তাদের জন্য এই তফসিল 5। তাহলে এটা হলো আমাদের ইনকামের পার্ট। একটা রিটার্নে মূলত পার্ট হচ্ছে 3টা। একটা হচ্ছে ইনকামের অংশ, আর ইনকামের অংশের ব্যাকএন্ডে এই 5টা তফসিল। খেয়াল করেন, এই টোটালটা মিলে হচ্ছে ইনকামের একটা অংশ, যে আমাদের ইনকাম ট্যাক্স কত হবে, আমাদের রিটার্নের সাথে কত টাকা ট্যাক্স দিতে হবে। এটা ক্লিয়ার করার জন্য এতগুলো বিষয় আনা হয়েছে। এর বাহিরে কি আছে? এর বাহিরে আছে তার খরচের তথ্য, এর বাহিরে আছে তার সম্পদ এবং দায়ের তথ্য। এই খরচের তথ্যের জন্য আমাদের একটা ফর্ম, এটা হচ্ছে IT 10BB। এই যে IT 10BB,
এটা কিসের জন্য তাহলে? ইনকাম ট্যাক্স কি শুধু ইনকাম জানতে চায়? না, ইনকাম ট্যাক্স ইনকাম যেমন জানতে চায়, তার খরচের বিষয়গুলো জানতে চায়, যে তিনি কোন কোন পারপাজে, কোন কোন খাতে তিনি খরচ করেছেন, কত টাকা খরচ করেছেন। কারণ তার খরচের সাথে ইনকামের একটা সম্পর্ক অলরেডি আছে। তাহলে এই জীবনযাত্রার ব্যয় সম্পর্কিত ডিটেলস জানতে চায়, পারিবারিক খরচ। আমরা স্ক্রিনে কে যেন মার্ক করতেছেন, এটা একটু ভাই খেয়াল রাখবেন। এরপরে আমাদের দেখেন, সব থেকে ইম্পর্টেন্ট যে পার্টটা হচ্ছে, এটা হচ্ছে আইটি 10B। এই আইটি 10B মানে হচ্ছে তার সম্পদ এবং দায়। সম্পদ এবং দায়। সম্পদ কত আছে, তার বিস্তারিত বিবরণ। তার যদি কোনো লোন থাকে, সেই লোনের বিস্তারিত বিবরণ। এই টোটালটা আমাদের এই ফর্মে আছে। তাই এখানে কলামে আমাদের সকল প্রকার সম্পদের তথ্য, যেমন এই ব্যক্তি টোটাল কত আয় করেছেন এই বছরে, এই শুধুমাত্র এই আইটি 10Bতেই পাওয়া যাবে সব আয়গুলো। ঠিক আছে? আর কোথাও থাকবে না। তাহলে এই এই ব্যক্তির সকল সম্পদ, এটা বিভিন্ন প্রকার সম্পদ, এটা সকল সম্পদের ডিক্লারেশন এখানে থাকবে। তার ব্যবসায়িক সম্পদ, তার আর্থিক সম্পদ, তার স্থাবর সম্পদ, তার কৃষি সম্পদ, অকৃষি সম্পদ, তার এই যে আর্থিক যত সম্পদ, তার গাড়ি সম্পর্কিত অলংকার, আসবাবপত্র, এই সকল তথ্যগুলো, ব্যাংকের ইনফরমেশন, বাংলাদেশের বাহিরের সম্পদ, সকল তথ্যের সম্পদের তথ্য এই রিটার্নে থাকবে। এবং পাশাপাশি তার সকল দায়ের তথ্য, এই যে ব্যক্তিগত লাইবিলিটি, দায়, সবকিছু এখানে থাকবে। তার মানে এই সম্পদ দায়, এই টোটাল ডিটেলসটা থাকবে হচ্ছে আমাদের আইটি 10B তে। তাহলে মোট পার্ট হলো তিনটা: আইটি 10B একটা, সম্পদ দায়; আইটি 10BB তার খরচের হিসাবগুলো; আর হচ্ছে মূল পার্ট, যেটা তার ট্যাক্স, ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনের পার্ট। ওই মূল পার্টের সাথে আবার তার কি আছে, 5টি তফসিল সংযুক্ত আছে। তাহলে এই হচ্ছে টোটাল আমাদের রিটার্ন ফর্মটা। আমাদের এই ফর্মে কোন পয়েন্টে কি লিখতে হবে, এটা ডিটেলসে আমাদের এখানে দেওয়া আছে। যে এই 1 নম্বর কলামে কি লিখবেন, কিভাবে যোগ করবেন, বিয়োগ করবেন, সবগুলো এখানে দেওয়া আছে। আর এটা আমরা, থিওরিটা আপনি দেখতে পারেন, বাট আমরা যে কাজটা করব, আমরা এটা প্র্যাকটিসের মাধ্যমে শিখব। এবং আপনাকে এখানে এই রিটার্নের একটা নির্দেশনাবলী দেওয়া আছে, সেখানে মোস্ট ইম্পর্টেন্ট এই পার্টটা অনেকেই দেখে না, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা আছে, যেমন আমরা অনেক ক্ষেত্রে বুঝি না, যেমন একজন ক্লায়েন্টের কাছ থেকে আমরা তো ক্লায়েন্টকেই সাপোর্ট দিব বা নিজে রিটার্ন করব। নিজে যদি রিটার্ন করি, সেক্ষেত্রে আমার রিটার্নের সাথে কোন কোন ডকুমেন্ট গুলো দিব, যদি ম্যানুয়ালি সাবমিশন করি, বা কোন কোন ডকুমেন্টের ভিত্তিতে আমি রিটার্নটা করব, অথবা আমি ক্লায়েন্টের কাছে কোন কোন ডকুমেন্ট গুলো ওয়ান্টিং ডকুমেন্ট হিসাবে লিস্ট দিব তাকে। সেক্ষেত্রে দেখবেন এই জায়গাতে আমাদের একদমই স্পেসিফিক বলা আছে যে বেতনের ক্ষেত্রে আমাদের কি কি প্রয়োজন, গৃহ সম্পত্তির ক্ষেত্রে কি কি প্রয়োজন, ঋণের ক্ষেত্রে কি প্রয়োজন, এই সবগুলো এখানে লিস্ট দেওয়া আছে। যদি আমরা বিনিয়োগ করি, সেক্ষেত্রে কি কি প্রয়োজন, সব লিস্ট গুলো দেওয়া আছে। তাহলে আমরা একজন ব্যক্তির কাছে এই ডকুমেন্ট গুলো একটা লিস্ট করে দিলেই হয়ে যায়। এটা কিন্তু রিটার্ন ফর্মেই দেওয়া আছে, যে আপনি এই এই ডকুমেন্ট গুলো নিয়ে আসেন। এটা লিস্ট আপনার, এর মধ্যে যা যা আছে আপনি এগুলো নিয়ে আসেন। এখানে কিন্তু একটা শর্ট লিস্ট করে দেওয়া আছে যে এই এই ডকুমেন্ট গুলো আপনার প্রয়োজন। তাহলে এই বিষয়গুলো আমরা ক্লিয়ার হলাম। এখন হচ্ছে আমাদের মূল ফোকাসিং পয়েন্ট। মূল ফোকাসিং পয়েন্টটা কি? আমরা এই কোর্সে বলেছিলাম যে আমরা সব থেকে গুরুত্ব দিয়ে যে জিনিসটা শিখবো, এটা হচ্ছে ই রিটার্ন। ঠিক আছে? সব থেকে গুরুত্ব দিয়ে আমরা যে জিনিসটা শিখবো, এটা কি শিখবো? ই রিটার্ন। তাহলে ই রিটার্নে আমরা এই ফর্মটা আজকে পরিচিত হয়ে যায়, এই রিটার্নের সাথে আজকে পরিচিত হয়ে যায়, তাহলে আমাদের জন্য এটা সহজ হবে। আজকে যেহেতু আপনাদের খুব বেশি প্রশ্ন থাকবে না, কারণ কি আজকে প্রাথমিক বিষয়গুলো আমরা আলোচনা করতেছি একদম ফার্স্ট ক্লাস হিসেবে।
আর আমাদের পরিকল্পনাটা অবশ্যই দেখছেন, আমরা কিন্তু পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হচ্ছি। আহ, এখানে আজকে আমরা একটু বেশি পার্টিসিপেন্ট আপনারা দেখছেন যে জয়েন করছে, আগামী ক্লাস থেকে এটা থাকবে না। আমাদের পার্টিসিপেন্ট সংখ্যা নির্ধারিত হয়ে যাচ্ছে, আগামী ক্লাসে আমরা এটা কমিয়ে আনবো। আজকে একটু আপনাদের যারা অ্যাডমিশন নিয়েছেন অসুবিধা হবে, আমরা আগামীকাল পর্যন্ত অ্যাডমিশন ওপেন রাখছি। এরপরে আমরা এটা লক করে দেবো, এরপরে অ্যাডমিশনের সুযোগ থাকবে না। ঠিক আছে, আগামী কাল পর্যন্ত আপনি অ্যাডমিশন নিতে পারবেন যারা অ্যাডমিশন হওয়ার আগ্রহ আছেন, কারণ আজকে অ্যাডমিশন ছাড়াও অনেকে জয়েন করেছেন। আগামী ক্লাস থেকে এটার আর সুযোগ থাকবে না। আগামী ক্লাস থেকে যারা অ্যাডমিশন নেবেন আমাদের এখানে এই যে 085277768 এই নাম্বারে করে আপনাকে অ্যাডমিশন নিতে হবে, যোগাযোগ করে আপনাকে অ্যাডমিশন নিতে হবে। আর এই ক্লাস প্ল্যানিং অনুযায়ী আমরা অগ্রসর হচ্ছি। এখানে আমাদের ডিটেলসটা দেওয়া আছে, টোটাল আমাদের 16টা ক্লাস হবে। এখানে 16 দিনের পরিকল্পনা আছে, ঠিক আছে, টোটাল 16টা ক্লাস আমাদের হবে। আর ক্লাস টাইমটা আমাদের একদমই ফিক্স থাকবে, 9টা থেকে 10:30 পর্যন্ত। আমরা 10:30টার পরে এক্সট্রা করতে পারি, বাট আমাদের মিনিমাম 1.5 ঘন্টা ক্লাস টাইম থাকবে। আর আর এখানে আমাদের অ্যাডমিশন গুলো আগামীকাল আমরা ইনশাল্লাহ ক্লোজ করে ফেলবো। যারা এখনো হন না, আগামীকাল পর্যন্ত সুযোগ আছে আমাদের অ্যাডমিশন নেওয়া। এরপরে আপনাদের সিক্রেট গ্রুপে সেক্ষেত্রে আমরা আরো ক্লাসটা বেশি ইফেক্টিভ হবে। ওকে, আমরা কি সঠিকভাবে দেখতে পাচ্ছি? ওকে, ঠিক আছে, দেখা যাচ্ছে যেহেতু, আমরা তাহলে শুরু করি। আমরা এই রিটার্নটা দিয়ে শুরু করি আবারও স্ক্রিনে। একটু আমরা একটু ধৈর্য ধারণ করলে ভালো, দেখি স্ক্রিনের এটা। Okay. এখন আমরা দেখেন, এই রিটার্নে যদি আমরা যাই, এই রিটার্নের যে অপশনটা আছে, প্রথমে আমাদের এরকম একটা ইন্ট্রো আসবে। এটা হচ্ছে এনবিআর এর ওয়েবসাইট থেকে যখন আপনি এই রিটার্নে প্রবেশ করবেন, এই যে etax.nbr.gov.bd, এটা হচ্ছে আমাদের লিঙ্ক। এই লিঙ্কে যখন আপনি যাবেন, তখন আপনাদের এরকম একটি উইন্ডো আসবে, সিস্টেম আসবে। আসার পরে প্রথমে আপনি যেটা দেখবেন যে আপনার রেজিস্ট্রেশন আছে কিনা। যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। এই রিটার্নে রেজিস্ট্রেশন কিভাবে করবেন, এখানে দেখেন রেজিস্টার একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটা মেসেজ আসবে, সেই মেসেজটা অবশ্যই দেখছেন যে আপনি এখানে যে মোবাইল নাম্বারটা ইউজ করবেন ওইটা অবশ্যই আপনার এনআইডির সাথে ভেরিফাই থাকতে হবে, কোনো কারেকশন থাকতে হবে। যদি এনআইডির সাথে এনআইডি দিয়ে ওই মোবাইল সিমটা না নেওয়া হয়, আপনার কিন্তু রিটার্নে এই পার্টটা আপনি ওপেন করতে পারবেন। তাহলে প্রথমত আমাদের যে বিষয় সতর্ক থাকতে হবে। আবার এখানে কিন্তু দেখেন এই এর রিটার্নে বলা আছে হাউ টু ফিল রিটার্ন, হাউ টু রেজিস্টার, এই ডকুমেন্ট গুলো আপনি দেখতে পারেন ডাউনলোড দিয়ে। যেমন আমরা রিটার্নটা কিভাবে ফিল আপ করবো, এখানে একটা ডকুমেন্ট পাবেন। ঠিক আছে, এই ডকুমেন্ট আপনি যে এখানে দেখতে পারেন, এখানে ওদের একটা ম্যানুয়াল দেওয়া আছে, আহ, সেটা আপনি দেখে নিতে পারেন। তো এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, দেখতে পারেন। এ, প্রথমত আমরা তার 12 ডিজিটের টিআইএন দিব, আর এখানে তার মোবাইল নাম্বার দিব। এই মোবাইল নাম্বারটা কোন নাম্বার, যে নাম্বারের সাথে তার এনআইডি লিঙ্ক আপ করা আছে, অর্থাৎ এনআইডি দিয়ে যে মোবাইলটি কিনেছে সেটা। আমরা যখন প্র্যাকটিস ক্লাসে যাব তখন পূরণ করে একদম দেখাবো। আজকে জাস্ট আমরা পরিচিত হয়ে যাচ্ছি এই রিটার্নের এই পার্টটার সাথে, কারণ আমরা ম্যাক্সিমাম তো প্র্যাকটিসেই করবো, প্র্যাকটিসেই শিখবো আশা করা যায়। আহ, আর যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে তখন সাইন ইন, এখানে আপনি কি করবেন, দেখেন এখানে সাইন ইন।
সাইন ইন যাওয়ার পরে আপনার টিন এবং পাসওয়ার্ডটা দিতে হবে। আমরা একটু এখানে টিনটা দিবেন, এরপরে তার পাসওয়ার্ডটাও দিতে হবে। টিন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এখানে যে ক্যাপচারটা আসছে এটাকে সঠিকভাবে দিতে হবে, সঠিকভাবে না দিলে এটা এই রিটার্নটা আসবে না, যেহেতু সব সফটওয়্যার জেনারেশন করা, এটাকে আপনাকে সঠিকভাবে দিতে হবে। দেওয়ার পরে আপনি সাইন ইন করলেন। সাইন ইন করার পরে আপনার এই যে ই রিটার্নের যে অপশনটা এটা আপনার জন্য অন হয়ে গেল। ঠিক আছে, আপনি কিন্তু এখন ই রিটার্নে চলে আসছেন। দেখেন আপনি এখন কোথায় আছেন, আপনি ই রিটার্নে আছেন। এখন আপনার দেখেন এইখানে আমাদের আছে সাবমিশন। এই সাবমিশনে কি কি আছে, রেগুলার রিটার্ন। এই যে রেগুলার যে রিটার্ন বা নিয়মিত যে রিটার্নটি এখানে রাখা হয়েছে, এটি মূলত IT11 গ 2023 এই ফর্মটা। তাহলে এটার নাম হচ্ছে রেগুলার রিটার্ন। এরপর রিভাইস রিটার্ন। আমরা একটা রিটার্ন সাবমিশনের পরে 180 দিনের মধ্যে এটাকে কারেকশন করার সুযোগ পাই, এটাকে বলা হচ্ছে রিভাইজড রিটার্ন। আর ট্যাক্স রেকর্ড। ট্যাক্স রেকর্ড কি, যে আপনার প্রিভিয়াস যত রেকর্ড আছে, যদি আপনার ট্যাক্স সার্টিফিকেট থাকতে পারে, আপনার চালান থাকতে পারে, অ্যাকনোলেজমেন্ট থাকতে পারে, রিটার্ন থাকতে পারে, হিস্ট্রি, 5 বছরের রিটার্ন আপনি সাবমিশন করেছেন, সবগুলো কিন্তু এখানে আপনার থাকবে। তাহলে একটা সুবিধা আছে এই রিটার্নে, যে প্রিভিয়াস ডকুমেন্ট গুলো আপনার সিকিউর থাকে। আপনি এই সফটওয়্যারই পেয়ে যাচ্ছেন, আপনার এটার জন্য টেনশন হচ্ছে না যে আপনার রিজেক্ট ফাইল না, এখানে সফটওয়্যারে সবকিছু অটো এখানে রেকর্ড করে রাখছে। তাহলে এই এই ক্ষেত্রে আমাদের কিছু বেনিফিট আছে এই রিটার্ন। এটা সব থেকে মোস্ট বেনিফিট আমার কাছে এই এই জিনিসটা মনে হয়, এই রিটার্নে সব থেকে বেশি বেনিফিট। তাহলে আমরা প্রথম যে কাজটা করি, আমরা রেগুলার রিটার্নটায় যাই। এই দেখেন এই যে রেগুলার রিটার্ন, এটা এখানে ক্লিক করলে আমাদের ওই যে কথাগুলো আমরা বলেছিলাম, দেখেন এখানে ক্লিক করলে আমাদের কি কি আসে। আমাদের প্রথম আসে, দেখেন আমি এক এক করে দেখাই। প্রথমে আসে আমাদের এই রিটার্ন কোন সেকশনে দিবেন, মানে কি কোন কিভাবে দিবেন, কোন পদ্ধতিতে রিটার্ন আপনি সাবমিশন করবেন, রিটার্ন দাখিলের পদ্ধতি। তো এখন রিটার্ন দাখিলের পদ্ধতি মূলত একটা সেলফ, এখানে কিন্তু অন্য কোনো অপশন আসবে না আপনার। ঠিক আছে, রিটার্ন দাখিলের পদ্ধতি হচ্ছে এখন একটা সেলফ। এরপরে দেখেন অ্যাসেসমেন্ট ইয়ার, এটা অটো আসে 2024-25, তার মানে হচ্ছে এই রিটার্নে আপনার প্রিভিয়াস রিটার্ন সাবমিশন করার কোনো সুযোগ নাই। এটা শুধুমাত্র কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারের রিটার্নটা আপনি সাবমিশন করতে পারবেন। আমি জাস্ট এই অ্যাসেসমেন্ট ইনফরমেশন দেখেন, এটাই কিন্তু ফর্মটা একই, বাট এখানে ইনপুটের ইনফরমেশনের সিস্টেমটা একটু ভিন্ন, এজন্য এটা আমি দেখাচ্ছি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের কি অ্যাসেসমেন্ট ইয়ার। অ্যাসেসমেন্ট ইয়ারটা কি হবে, কারেন্ট অর্থ বছর, এবং শুরু কত, যেহেতু ব্যক্তি 1 জুলাই 2023 থেকে 30 জুন 2024, 30 জুন 2024 যদি শেষ হয় এটাকে বলা হয় আয় বর্ষ, ইনকাম ইয়ার। তাহলে এটার অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 হবে না, 24-25 হবে। এরপর একটা শব্দ বলতে দেখেন, এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশনড ইয়ার। এখানে যদি আপনার কোনো ট্যাক্সেবল ইনকাম থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন। আর ইয়েসে ক্লিক করার অর্থ যে এখানে যে হেডস অফ ইনকাম যেগুলো আছে, সেই ইনকামের আপনার যে কোনো একটা ইনকাম আপনাকে সিলেক্ট করতে হবে। বুঝতে পারছেন? আবারও বিষয়টা ক্লিয়ার করি। ধরেন এখানে বলছে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশনড ইয়ার, যে আপনার কোনো ট্যাক্সেবল ইনকাম আছে কিনা। অনেকের এমন আছে যে এবছর তার কোনো ট্যাক্সেবল ইনকাম নাই, যা ইনকাম সবই অব্যাহত, তাহলে তিনি এখানে নো দিবেন। ঠিক আছে, এইটা পরিবর্তন করতে হলে এখানে দেখেন, আমরা এই ইনকাম হেডস গুলো দেওয়ার কারণে
যে আমার ইনকাম নাই, এটা ডিক্লেয়ার করার সুযোগ নাই। তাহলে আমাদের প্রথমে ডিক্লেয়ার যদি করি যে আমার কোনো ইনকাম নাই, তাহলে আমার ইনকাম হেডস এ টিক দেওয়ারও কোনো সুযোগ নাই। তো এখানে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার, যে এই ইনকামে আপনার কোনো করযোগ্য ইনকাম আছে কিনা। যদি আমরা নোতে ক্লিক করি, খেয়াল করে যদি আমরা নো করে দিই, তার মানে আমাদের এই কোনো ইনকাম হেডস এটা আর পূরণ করার সুযোগ নাই। দেখছেন, সবগুলো আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে। আর যদি ইয়েস দেই, যদি এখানে আমরা ইয়েস হয়, তাহলে এই সোর্স গুলো যে কোনো একটা আমাদের সিলেক্ট করতে হবে। আমরা টোটাল 11টা হেডস নিয়ে কাজ করব, তার মধ্যে এইটা হচ্ছে আমাদের ট্যাক্সেবল। আর এর বাহিরে আরেকটা হেডস আছে, এটা হচ্ছে ট্যাক্স এক্সামশন, এক্সামটেড ফ্রম ট্যাক্স। যদি আমরা এখানে ইয়েস ক্লিক করি, তাহলে আমাদের ট্যাক্স এক্সামশন ইনকামের একটা কলাম পরে আসবে। তাহলে একজন ব্যক্তির ট্যাক্স এক্সামশন আছে ইনকাম। এই ইনকাম বলতে ষষ্ঠ তফসিলে 35টি ইনকামের কথা বলা হয়েছে। কয়টি ইনকাম? 35। এটা ষষ্ঠ তফসিলে একটা লিস্ট দেওয়া আছে, তালিকা দেওয়া আছে। সেই 35টি ইনকামের ক্ষেত্রে আমাদের এখানে ইয়েস ক্লিক করতে। যেমন এক ভাই বললেন রেমিটেন্স, রেমিটেন্সও একটা এক্সামশন ইনকাম। রেমিটেন্স হলে আমাদের সেখানে অবশ্যই এখানে ইয়েস ক্লিক করতে হবে। যদি ইয়েস ক্লিক না করি, তাহলে আমাদের এই উইন্ডোটা আসবে না। পরবর্তীতে ধরুন আমি এখানে নো ক্লিক করলাম, তাহলে কি হবে? আমি আমি পরে যখন পূরণ করব, তখন আমাদের এর পরবর্তীতে দেখেন এই যে ইনকাম হেডস যখন আসবে, ধরেন এখানে আমাদের ইনকাম ফ্রম এগ্রিকালচার একটা ইনকাম আছে, ছোট একটা দেখায়। তখন আমি যদি এখানে ইফ ফিল আপ করি, তখন আমাদের পরবর্তী যে এই স্টেজে এসে, এই পরবর্তী স্টেজে এসে দেখবেন আমাদের ইনকাম হেডস এর মধ্যে শুধু এগ্রিকালচার আসে, কোনো এক্সামশন ইনকাম নাই। ঠিক আছে। আর যদি এখানে ভালো করে খেয়াল করি, এখানে যদি আমরা প্রথমে যে এই এনি ইনকাম হুইচ ইজ ফুল এক্সামশন এটাকে ক্লিক করি, তখন পরবর্তীতে আমাদের ওই এগ্রিকালচারের পাশাপাশি আর একটা হেডস আসবে, যেখানে বলবে এক্সামশন ইনকাম। এই যে দেখেন ট্যাক্স এক্সামটেড ইনকাম, আরেকটা সোর্স তৈরি হয়ে গেছে। তো এখানে এক্সামশন কোনগুলো, তখন এখানে অপশন চলে আসছে এক্সামশন কোনগুলো। আমাদের এক্সামশন ষষ্ঠ তফসিলে এসআরও বা বিভিন্ন যে এক্সামশন গুলো আছে, এখানে লিস্ট গুলো আছে। তো এগুলো প্রত্যেকটা আমরা দেখাবো। এটা এই রিটার্নটি এমন সিস্টেম যে আপনাকে পূর্ণাঙ্গ আইনটা না জানলে আপনি রিটার্ন ফিল আপ করতে পারবেন। এই রিটার্ন অবশ্যই যে ম্যানুয়ালি অনেকে আইন না জেনে ফিল আপ করা সম্ভব, কারণ এই রিটার্নে প্রত্যেকটা এসআরও রেফারেন্স দিতে হয়। যেমন আপনি ট্যাক্স এক্সামশন ইনকাম আপনার এসআরওর মাধ্যমে আসে না, তাহলে এসআরও দাবি করলেন, তখন আপনি দেখেন ট্যাক্স এক্সামশন ইনকামের ক্ষেত্রে আপনি এসআরও এক্সামশন বাই এসআরও, তাহলে এসআরও নাম্বার আপনাকে উল্লেখ করতে হবে, ইয়ার উল্লেখ করতে হবে। এখন যে ব্যক্তি আইন জানে না, আইন পড়ে নাই, এসআরও জানে না, আমি বললাম না যে এখানে আমাদের 67টা এসআরও হয়েছে, এই এসআরও যে জানে না, সে সে কি রিটার্ন পূরণ করতে পারবে? এটা কম্পিউটারের দোকান দিয়ে পূরণ করার বিষয় না, এটা নলেজের বিষয়। এই রিটার্নটা এমন ভাবে করা হয়েছে, একজন ব্যক্তির যদি প্রপার ইনকাম ট্যাক্স সম্পর্কে ধারণা না থাকে, সেই রিটার্ন পূরণ করতে পারবে না। ঠিক আছে। তাহলে আমরা এই রিটার্নের জন্য অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবো। তাহলে আমরা একটা করে দেখাই, যারা আমাদের প্রথমে এটা হচ্ছে একটি পার্ট যেখানে আমরা এনি ট্যাক্সেবল ইনকাম আছে কিনা এটা ডিক্লেয়ার করি। 2 নম্বরে কোনো ফুললি এক্সামশন ইনকাম, মানে ষষ্ঠ তফসিলের কোনো ইনকাম আছে কিনা এটা আমরা নিচ্ছি। এরপর রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, আমরা বলেছি যে রেসিডেন্স হলে সুবিধা কি, সে রেগুলার রেট ট্যাক্স দিবে। না হলে কি হবে? না হলে তাকে ট্যাক্স দিতে হবে 30% ফ্ল্যাট। যদি আমরা এখানে নন রেসিডেন্স ক্লিক করি, তার ট্যাক্স রেট হয়ে যাবে ফ্ল্যাট 30%, এবং তাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে কোন কান্ট্রিতে রেসিডেন্ট। ঠিক আছে। আর রেসিডেন্স মানে হচ্ছে বাংলাদেশের। তাহলে এই পার্টটা আমরা বুঝলাম, এখানে যে ইনফরমেশন একদম বেসিক পার্ট। আজকে সব দেখাবো যে আমাদের কি কি ইনপুট দিতে হয়। যদিও আজকে সব পারা যাবে না, আগামীকাল থেকে আমাদের মেইন যখন শুরু হবে, প্রতিটি পার্ট ডিটেলসে আমরা একদম ফুললি ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। কারণ আমি যেভাবে সাজিয়েছি, যদি আপনারা আমাদের সাথে থাকেন, পুরোটা সময় মনোযোগ দেন, আপনার এই রিটার্ন নিয়ে কখনো সমস্যা হবে না।
এখানে হেডস এর মধ্যে আমরা 11টা হেডস এর কথা বলেছি। তা আপনি এখানে ধরেন দুইটা ক্লিক করলে পরবর্তী দুইটা হেডস আসবে, যদি আপনি তিনটা ক্লিক করেন তিনটা হেডস আসবে, চারটা করলে চারটা হেডস আসবে। মানে প্রথমে আপনাকে সিলেক্ট করে নিতে হবে, যখন আপনি ওই ব্যক্তির ফাইলটা করবেন তখন সিলেক্ট করে নিতে হবে যে ওই ব্যক্তির কোন কোন খাতে ইনকাম গুলো আছে। আমরা এখানে সিলেক্ট করছি, দেখেন চারটা পরবর্তীতে ফর্ম আসবে, চারটা তফসিলের ইনফরমেশন চাইবে। যদি আমি এখানে একটা সিলেক্ট করি তাহলে একটা চাইবে, তিনটা সিলেক্ট করলে তিনটা চাইবে। আমি দেখাচ্ছি আপনাকে। তাহলে এখানে আমরা এক দুই তিনটা ইনকাম হেড সিলেক্ট করলাম, তাহলে পরবর্তীতে আমাদের এই তিনটা হেডস এর ইনকামের তথ্য আসবে। দেখেন, এই দেখেন, এটি ইনকাম ফ্রম এগ্রিকালচার, রেন্ট, বিজনেস, এক্সাম্পল ইনকাম। ওই আগে এক্সাম্পশন সিলেক্ট করা আছে এজন্য আসছে, খেয়াল করেন। এখন ধরেন একজন ব্যক্তি এগ্রিকালচার থেকে ইনকাম করে। এখন এগ্রিকালচারের মধ্যে কিন্তু আমাদের দেখেন এসআরও আছে, দুটি এসআরও আছে। যেমন এই যে দেখেন, এখানে বলা আছে ইনকাম ফ্রম ফার্মিং এসআরও রেট। তাহলে এসআরও রেটটা কি? এসআরও তে আমাদের ধরেন 117 নম্বর এসআরও আছে। এসআরও রেফারেন্সটা আমি বলে দিই, 2022 সালের একটা এসআরও আছে, 117 নম্বর এসআরও, এটা হচ্ছে 2022। এখানে জাস্ট আপনি সিলেক্ট করবেন যে ইয়ারটা 2022। এখানে সিলেক্ট করার অপশন আছে যে 2022। এই এসআরও তে আমাদের ইনকামের ট্যাক্সের ক্যালকুলেশনটা হচ্ছে ভিন্ন। ভিন্ন বলতে এখানে 10 লাখ টাকা পর্যন্ত অব্যাহতি, এর পরবর্তী 10 লাখে 5% এরকম একটা রিডিউস রেট আছে এসআরওতে। এখন একজন ব্যক্তি যদি এই আইনটা না জানেন, বলেন তো তার ক্ষেত্রে কি এটা পূরণ করা সম্ভব? এবং এখানে ট্যাক্স কিন্তু অটো ক্যালকুলেশন হয় না। আপনাকে অনেকে মনে করছেন যে আমি ইনফরমেশন দিলে এই ওয়েবসাইট রিটার্ন অটো ট্যাক্স ক্যালকুলেশন করে দিবে, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। শুধুমাত্র কিছু কিছু ট্যাক্স, রেগুলার ট্যাক্স, রিডিউস ট্যাক্স, এইগুলো অটো ক্যালকুলেশন করে। যতগুলো এসআরও রেটের যে ট্যাক্স আছে এটা অটো ক্যালকুলেশন হয় না। আমরা যেভাবে ইনপুট দিব, যদি আমরা ভুল কোনো ইনফরমেশন ট্যাক্স এখানে ইনপুট দেই, ওরা এটাই ক্যালকুলেট করে নেবে। ওদের ক্ষমতা নাই এটা কারেক্ট করার। তাহলে বোঝা যাচ্ছে যে ই রিটার্নে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, এবং আইন না জানলে এটা ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তাহলে আমরা এখানে দেখেন যে এখানে যতগুলো ইনকাম হেডস ক্লিক করব ততগুলো ওখানে আসবে। যদি আমরা এখানে সবগুলো যেমন এই যে এক্সাম্পশন ইনকামটা বাদ দিয়ে দিই, এখানে নো দিয়ে দিই, তাহলে দেখেন এরপরে কিন্তু এক্সাম্পশন ইনকামটা আর আসবে না। যদি এটা আমরা নো করে দিই, বিজনেসটা দেখেন, এই রেন্টটা নো করে দিই, তাহলে শুধুমাত্র দেখেন এর পরবর্তীতে আপনি ওই এগ্রিকালচার ইনকামটা ফিল আপ করতে পারবেন। দেখেন, এর পরবর্তীতে যখন আমাদের ইনকাম হেডস আসবে, শুধুমাত্র এখানে কি আসছে, ইনকাম ফ্রম এগ্রিকালচার। তাহলে প্রথমেই আমাদের সিলেক্ট করে নিতে হবে যে এই ব্যক্তির কোন কোন খাতে ইনকাম গুলো আছে, শুধুমাত্র সেইগুলোই আমরা করব। এরপরে দেখেন, এটা হলো বেসিক ইনফরমেশন থাকবে। দ্বিতীয় নম্বর পার্টে আরো কিছু গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আছে, এগুলো আমরা শত শত প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ, শত শত বার এগুলো দেখানো। যেমন এখানে অ্যাডিশনাল ইনফরমেশন কিছু আছে, যেমন তিনি কোন সিটি কর্পোরেশন এলাকায় বসবাস করে, এখানে সিলেক্ট করতে হবে। কারণ জানি যে সিটি কর্পোরেশন বেসে আমাদের মিনিমাম ট্যাক্স সিলেক্ট, যদি ঢাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় হয় মিনিমাম ট্যাক্স 5,000, অন্য আদার সিটি কর্পোরেশনে 4,000, এবং ইউনিয়ন পরিষদ হলে বা সিটি কর্পোরেশনের বাইরের কোনো এরিয়া হলে 3,000। এখানে আমাদের সিলেক্ট করতে হবে কোন সিটি কর্পোরেশন। এরপরে এখানে আছে যেমন এই যে আহ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আছে, ডিসেবল পার্সন, এরা স্পেশাল বেনিফিট পায়। এখানে সিলেক্ট করলে অবশ্যই আমার গেজেট নাম্বারটা লিখতে হবে, ডিটেলস দিতে হবে, বুঝতে পারছেন? সবগুলি এরকম করা। এরপর দেখেন ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট। যদি আমি এখানে ইয়েস ক্লিক করি তাহলে আমাদের তফসিল পাসটা পূরণ করতে হবে। মানে ওই ব্যক্তির জন্য তফসিল পাস, যার কি আছে, বিনিয়োগ আছে, যার বিনিয়োগ নাই তার জন্য তফসিল পাস পূরণ করতে হবে না। তাহলে আমরা যদি নো ছিল এতক্ষণ, এতক্ষণ কিন্তু তফসিল পাস আসে না। যদি আমি এখানে ইয়েস দেই তাহলে আমার তফসিল পাসটা আসবে। আরেকটা ডিক্লেয়ার করতে হয় শেয়ার হোল্ডার অফ ডিরেক্টর কোম্পানি, তো ডিরেক্টর কোম্পানি শেয়ার হোল্ডার কিনা, এটা আপনার ইয়েস অথবা নো এখানে ক্লিক করতে হবে। এরপর দেখেন গ্রস ওয়েলথ কত, 50 লাখের উপরে কিনা,
মোটর কার আছে কিনা এইগুলো আমাদের ডিক্লেয়ার করতে হয়। এবং এখানে লাস্ট একটা কলামে হ্যাভ হাউস প্রপার্টি ইন সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশন এলাকায় আপনার কোনো গৃহ সম্পত্তি আছে কিনা, এবং থাকলে আমাদের তার স্কোয়ার ফুটটা এখানে মেনশন করতে হবে, কত স্কোয়ার ফুট আছে। কারণ এই যে স্কোয়ার ফুট আছে এটার উপর বেসিস করে তার সারচার্জ আরোপিত হবে। তাহলে গৃহ সম্পত্তির হাউস প্রপার্টির স্কোয়ার ফুটের উপর ডিপেন্ড করে আমাদের কি হয়, সারচার্জ আরোপিত হয়, অ্যাডিশনাল ট্যাক্স অ্যাপ্লিকেবল হয়। এই বিষয়টা আমাদের, আমরা সারচার্জ পরে পড়বো যে সারচার্জটা কি, এটা তো এখনো আমরা আলোচনা করবো না ইনশাল্লাহ, তখন বুঝবো যে কিভাবে সারচার্জটা হয়েছে। ওকে, এরপরে দেখেন, আমরা যদি রিটার্ন ফর্মে যাই ঠিক আগের মতোই আমাদের রিবেটের ইনফরমেশন আছে, তফসিল পাস একে ইনপুট দিতে হবে। আমরা আগের যে ফর্মটা দেখছি এখানে কোন কোন খাতে আমার রিবেট পাবো সেইগুলো প্রতিটি খাত নিয়ে আমরা, আগামী ক্লাসটা হচ্ছে রেয়াত নিয়ে, আয়কর রেয়াত নিয়ে, সেখানে আমরা এই তফসিল পাসটা রিবেট নিয়ে যত প্রশ্ন আছে, প্রতিটি খাতে কিভাবে লিমিটেশন আছে, কত ইনভেস্টমেন্ট করার সুযোগ আছে, কিভাবে বেটার ট্যাক্স ছাড় পাওয়া যাবে, কিভাবে আপনার ট্যাক্স বার্ডেন কমানো যাবে, এই সিস্টেম গুলো আগামী ক্লাসে আমরা শিখবো। এটা হচ্ছে রিবেট, ট্যাক্স ডিসকাউন্ট বা ট্যাক্স ছাড়। এই ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমাদের নিয়মটা কি, কতটুকু তারা কাউন্ট করবে, লিমিটেশনটা কি, লজিকটা কি, এগুলো আমরা দেখব। এরপরে বললাম যে এক্সপেন্ডিচার, তার টোটাল আইটি 10 BB এই ফর্মটা পূরণ করতে হবে। ঠিক আছে, এটা পূরণ করার পরে তার আইটি 10 BB এটা পূরণ করতে হবে। এরপরে অ্যাসেট লাইবিলিটি, তার সম্পদের সকল তথ্য পূরণ করতে হবে। এখানে সম্পদের তথ্যগুলো আছে, টোটাল সম্পদের তথ্যগুলো তাকে পূরণ করতে হবে। এখানে অটো ফিল্ড দেওয়া আছে, যদি গত বছর রিটার্ন দেওয়া থাকে এটা অটো ফিল্ডে ক্লিক করলে আপনার অটো পূরণ হয়ে যাবে। এরপর ট্যাক্স পেমেন্টের অপশন গুলো আসবে, যে আপনি ট্যাক্স কত দিচ্ছেন বা কিভাবে ট্যাক্স কাউন্ট হচ্ছে এটা আসবে। এবার রিটার্ন ভিউ, এই অপশন গুলো নিয়ে আমরা কাজ শুরু করি। তাহলে আজকে আমরা জাস্ট একটু দেখলাম যে রিটার্নের ইন্ট্রোটা কি 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 আছে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমাদের মূল পর্বে চলে যাব, মূল ক্লাসটা শুরু হবে। আজকে আমাদের ফার্স্ট ক্লাস হিসেবে যে টপিক গুলো ছিল সেই টপিক গুলো আমরা আলোচনা করেছি। আরেকটি কথা বলেছিলাম, কেস স্টাডি হচ্ছে আমাদের রিটার্নটা দেখা, ওভারভিউ করা। কারণ এই রিটার্ন নিয়ে আমাদের বারবার কাজ করতে হবে, এই ওভারভিউটা তোমরা দেখলাম। এখন আপনাদের যার যার প্রশ্ন আছে আপনার